কোন সাইডে দাঁড়াবো, এত বড় একটা ছবি দিয়েছো তোমরা। আচ্ছা, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা অনেক ভালো আছেন। অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন যে টার্নিং পয়েন্টের যে ব্যাংক জব কোর্সটা তারা অফার করে থাকে, এটা মূলত 3টা পোস্টকে টার্গেট করে থাকে। প্রথমত আমরা যে টার্গেটটা করি সেটা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 2 নাম্বার হলো গভর্নমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার, এবং 3 নাম্বার আমরা খুবই গুরুত্বের সাথে ট্রিট করি, সেটা হলো প্রাইভেট ব্যাংকের এমটিও। কারণ আপনারা সকলেই জানেন, অনেস্টলি স্পিকিং প্রাইভেট সেক্টরে যে কয়টা সেক্টর আছে এর মধ্যে আমরা বলতে পারি এখনো পর্যন্ত ব্যাংকিং সেক্টরটা বেশ স্টেবল সেক্টর। হ্যাঁ, কারণ আপনারা জানেন প্রাইভেট ব্যাংকে অনেকগুলো ঝামেলা চলতেছে, তারপরেও যদি আপনি বলেন বেশ স্টেবল একটা সেক্টর যদি বলেন সেটা হলো ব্যাংকিং সেক্টর। আর প্রাইভেট ব্যাংকের এমটিওতে যদি কেউ আপনারা নিয়োগ পান তাহলে কিন্তু আপনারা মনে করবেন যে বেশ আপনারা সফল একজন ব্যাংকার হিসাবে আপনারা আপনাদের জবটা শেষ করতে পারবেন। এবং এখানে রিমিউনারেশন বা বেতনের কথা যদি বলি বা অন্যান্য সুযোগ সুবিধার কথা যদি বলি, এটা কিন্তু হিউজ পরিমাণ আপনাদের সুযোগ সুবিধা আছে। এবং আমাদের 61টা কমার্শিয়াল ব্যাংক আছে, হ্যাঁ, 9টা বিদেশি ব্যাংক আছে, 6টা রাষ্ট্রায়ত্ত কমার্শিয়াল ব্যাংক আছে, যে শিডিউলড ব্যাংক আছে 61টা। এই 61টা ব্যাংকে আমি বলবো প্রাইভেট ব্যাংক যে খুব সম্ভবত 49টা না কয়টা, এই প্রাইভেট ব্যাংকগুলোতে কিন্তু খুব ভালো সার্ভিস সুযোগ সুবিধা আছে। সো প্রাইভেট ব্যাংকে যারা আপনারা পরীক্ষা দিতে চান বা প্রাইভেট ব্যাংকে যারা পরীক্ষা দেন তারা আপনারা কিন্তু প্রায় কমার্শিয়াল ব্যাংক অংশ ফেস করেন যেটা বাধ্যতামূলক প্রাইভেট ব্যাংকে লাগে, সেটা হলো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। এই পার্টটা কিন্তু প্রাইভেট ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এখন যদি বলি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির 2টা পার্ট আছে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে একটু বলবো যারা একটু দ্রুত যুক্ত হয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, মুনতাহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ, যদি একটু বলি, দেখেন আমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি মূলত এটা প্রাইভেট ব্যাংকের জন্য। সো আপনারা যারা প্রাইভেট ব্যাংকে পরীক্ষা দেবেন, আমি বলবো আজকের ক্লাসটা আপনাদের জন্য একটু কঠিন, আমি সহজ বলবো না, কারণ এই পার্টটা খুবই কঠিন একটা পার্ট, কিন্তু এটা কিন্তু খুবই দরকারি একটা পার্ট। হ্যাঁ, খুবই দরকারি একটা টপিক আজকে আপনারা শিখতে যাবেন। বিশেষ করে যারা প্রাইভেট ব্যাংকে পরীক্ষা দেন, সেটা এমটিও হোক, পিও প্রবেশনারি অফিসার হোক বা ট্রেইনি অফিসার হোক, যে লেভেলেই পরীক্ষা দেন না কেন, এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যদি মূল প্রসঙ্গে আসি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির 2টা পার্ট, একটা হলো ক্রিটিক্যাল রিজনিং আর একটা হলো আপনার পাজেল। এই 2টা পার্টই মূলত এসে থাকে। আরেকটা আছে ডাটা সাফিসিয়েন্সি। সো ডাটা সাফিসিয়েন্সি আপনাদের পরীক্ষায় আসে না, এটা হলো আইবি এর এমবি এর পরীক্ষাতে আসে। সো এই জন্য যেহেতু আমরা ব্যাংকটাকে ফোকাস করে আমরা আমাদের প্রস্তুতিটাকে নিব, এই জন্য বলবো আমরা 2টা পার্ট আপনাদেরকে শিখাবো। একটা হলো ক্রিটিক্যাল রিজনিং এবং আরেকটা হলো পাজেল, যেটা আমরা অ্যানালিটিক্যালের মূল অংশ বলে থাকি। সো আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হলো ক্রিটিক্যাল রিজনিং এর উপরে আমি ক্লাসটা নিব। আর নেক্সট শুক্রবার বা শনিবার আমি আরও একটা ক্লাস নিব, সেটা হলো পাজেলের উপরে। সো আপনারা যদি এই 2টা ক্লাস করেন, আমি আশা করব আপনারা বেশ ভালো করতে পারবেন প্রাইভেট ব্যাংকের পরীক্ষাগুলোতে। এখন একটা কথা শোনেন, সবচেয়ে মজার যে ব্যাপারটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে, সেটা বলবো এটা অনেকটা না কমন পাওয়া যায়। বিশেষ করে আজকের যে টপিকটা ক্রিটিক্যাল রিজনিং, আমি বলবো ক্রিটিক্যাল রিজনিং আপনি 30টা ক্রিটিক্যাল রিজনিং পড়েন, আপনি কমন পাবেন। এখন যদি বলেন স্যার এটা কেন, কোন পরীক্ষাতে আসে, সেটা যদি একটু বলি, দেখেন এখন খুব লুক্রেটিভ একটা পোস্ট, কয়েকটা ব্যাংক খুব ভালো স্যালারি দিচ্ছে। যেমন সিটি ব্যাংকের কথা বলতে পারি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কথা বলতে পারি, ব্রাক ব্যাংকের কথা বলতে পারি, ইবিএল এর কথা বলতে পারি। খুব ভালো তারা আর কি সুযোগ সুবিধা দেয় বা বেতন কাঠামো অনেক বেশি, স্টার্টিং বেতনই কিন্তু 1 লাখ প্লাস হয়ে যাচ্ছে। সো এই সকল পরীক্ষা, এরপরে লাস্ট ডাচ বাংলা ব্যাংকের পরীক্ষাটা হলো, এই সকল পরীক্ষাগুলোতে দেখবেন আপনারা ক্রিটিক্যাল রিজনিং এই পার্টটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। সো এই ক্রিটিক্যাল রিজনিং এই পার্টটা ইনশাল্লাহ আমি আজকে শেষ করব, এবং আগামী শনিবার আমি আপনাদের আরও একটা ক্লাস নিব, সেটা হবে পাজেলের ওপরে। ক্লিয়ার বিষয়টা? এখন আমি শুরুতেই যদি একটু বলি, ভাই ক্রিটিক্যাল রিজনিং এটা মূলত কোন জায়গা থেকে আসে? এটা মূলত যারা জিম্যাট পরীক্ষা দেয়, জিম্যাটের পরীক্ষা, সেই জিম্যাট পরীক্ষাতে ক্রিটিক্যাল রিজনিং পার্টটা আসে। এবং আপনারা জানেন কিনা, পৃথিবীর সবচেয়ে কঠিনতম পরীক্ষার একটা হলো জিম্যাট পরীক্ষা। সেই জিম্যাটে যেহেতু ক্রিটিক্যাল রিজনিংটা আসে, সো এই জায়গাটাতে প্রস্তুতিটাও বেশ কঠিন হয়ে থাকে। কিন্তু আমি চেষ্টা করব আজকে আমি আপনাদেরকে যে 1.5 ঘন্টা ক্লাস নিব, এই 1.5 ঘন্টায় আমি চেষ্টা করব এই বিষয়টাকে একটু সহজবোধ্যভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং
আমি আজকে ক্রিটিক্যাল রিজনিং এর যে 4টা বা 5টা সেগমেন্ট আছে, এই 4টা বা 5টা সেগমেন্টের সবগুলা সেগমেন্টই আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। আমার অনুরোধ থাকবে যে যেহেতু বিষয়টা নতুন এবং যে বিষয়টা খুব বেশি ইজি না, সেই জন্য আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই এই বিষয়টা একটু নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার প্রথমে যদি ইন্টেনশন বা মোটিভটাই যদি মানে যে আমি অ্যাকসেপ্ট করব, এইটা যদি একবার আপনি মনে সেট করতে পারেন, যত কঠিনই হোক না কেন আপনি ওইটা অ্যাকসেপ্ট করতে পারবেনই পারবেন। আর শুরুতেই যদি মনে হয় দূর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এটা তো শুধু প্রাইভেট ব্যাংকে আসে, এটা আমি পড়বো না, মানে এটা পারবো না, থাক এটা বাদ দিয়ে দিব, তাহলে আমি যতই সহজ করে আপনাদেরকে বোঝাই না কেন আপনি কখনোই এটা নিতে পারবেন না। এই জন্য আমি বলবো আপনাকে টেক করার ইচ্ছাটা থাকতে হবে, এটা কিন্তু মূল একটা বিষয়। আর একটা বিষয় আমি যদি বলি, দেখেন আপনাকে করতে হবে কি, যেহেতু জবটা পাইতে হবে, জব তো সবাই পাবে না। যারা দেখা যাচ্ছে যে পরীক্ষা দিল 80,000 মধ্যে জব পাবে কিন্তু মাত্র 200 জন বা 150 জন। সো আপনি অবশ্যই আপনার ভিতরে কিছু থাকতে হবে যেটা অন্যদের ভিতরে নাই। সো আমি বলবো এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্রিটিক্যাল রিজনিং এবং পাজেল, এই দুইটা কিন্তু আপনার লাইফে একটা ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার হতে পারে। আমাদের ট্রাম্প করি, হ্যাঁ, এই ট্রাম্প কার্ড হিসাবে কিন্তু আপনারা এই দুইটাকে ব্যবহার করতে পারবেন। এবং আমি আজকে আপনাদের 15টা বা 17টা অ্যানালিটিক্যাল ক্রিটিক্যাল রিজনিংয়ের কোশ্চেন করাবো। আপনি দেখবেন পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসে এইগুলাই বারবার পরীক্ষায় আসবে, এইগুলা থেকেই একদম কমন এইগুলাই রিপিট হয়, সেগুলো একটু আপনারা ভালো করে মাথায় রাখবেন। স্যার গতকাল ট্রাস্ট ব্যাংকের ট্রেইনি জুনিয়র অফিসারের পরীক্ষায় ক্রিটিক্যাল রিজনিং দিয়েছিল 5 বছরের লোন ডিসবার্সের উপর। হ্যাঁ আচ্ছা, আজিম ও হলো গতকালকে ট্রেইনি জুনিয়র অফিসারের পরীক্ষা দিয়েছে ট্রাস্ট ব্যাংকের। আমি বলি প্রাইভেট ব্যাংকে হর হামেশাই আপনার এই ক্রিটিক্যাল রিজনিং থেকে কোশ্চেন হবে। এবং তুমি দেখো যারা গতকালকে এই ক্রিটিক্যাল রিজনিং পার্টটা বাদ দিয়ে গিয়েছো, আজকের ক্লাসটা করলে দেখবা তোমরা এই ক্রিটিক্যাল রিজনিং পার্টটা তোমাদের আর বাদ দিতে হবে না। স্যার আপনার ক্লাসগুলো অনেক আচ্ছা, ওকে রিপন সরকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা যদি একটু বলি তাহলে আমরা অনেক কথা হলো, তাহলে এখন চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আমি ক্লাসের শুরুতে আবারই বলবো আজকের পার্টটা কিন্তু নট সো ইজি। সো আপনাদেরকে টেক করার ইচ্ছাটা থাকতে হবে। এবং আমি বললাম যে 15টা বা 17টা কোশ্চেন সলভ করাবো, এইগুলাই তোমরা প্রাইভেট ব্যাংকে বারবার পাবা। সেই জন্য হোক না আমি একটু কষ্ট হইলেও আমি জিনিসটা একটু টেক করি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসনূর নাকি তনুশ্রী? ওকে তনুশ্রী, তনু, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। তাহলে আসো আমরা শুরু করি ক্লাসটা। হ্যাঁ ওকে, সো আমরা ক্লাসটা শুরু করে দিই তাহলে এখন। আচ্ছা একটু যদি বলি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, আজকে লেকচার 1, আমাদের আগামী শনিবার লেকচার 2 নিব। লেকচার 1-এ আমি ক্রিটিক্যাল রিজনিং এই পার্টটা আজকে আমি শেষ করব। আমি শুরুতেই বলেছিলাম অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যে 2টা সেকশন, একটা ক্রিটিক্যাল রিজনিং এবং একটা পাজেল। সো পাজেলটা আমি নেক্সট স্যাটারডেতে করব, আর আজকে তোমাদের ক্রিটিক্যাল রিজনিংটা আমি দেখাবো। সো আসো তাহলে আমরা প্রথমে শুরু করি। হ্যাঁ আচ্ছা, আমরা আমাদের 1 নম্বর কোশ্চেন যেটা, সেটাতে যদি আসি, প্যাটার্ন, আমরা যে প্যাটার্নটা এখন পড়বো এই প্যাটার্নটার নাম হলো প্যারাডক্স। ওকে, মানে উল্টার কোন একটা বিষয়, হ্যাঁ প্যারাডক্সিক্যাল, হ্যাঁ এটা ঠিকও না আবার মানে ভুলও না, এই ধরনের প্যারাডক্সিক্যাল একটা মেটার নিয়ে কোশ্চেন আসে। সেই কোশ্চেনগুলো একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা প্যারাডক্সের যে পার্টটা, প্যারাডক্সিক্যাল মেটার বোঝানোর ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের জানা দরকার সেটা হলো বিশেষ করে অনলির ব্যবহারটা। অনলির ব্যবহারটা এটা তোমাদেরকে একটু জানতে হবে, কারণ এইটা নিয়ে কোশ্চেন বারবার আসে। হ্যাঁ দেখো অনলি এই ওয়ার্ডটা না অনেক মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, কারণ এই অনলি ব্যবহার প্লেসমেন্ট চেঞ্জের ফলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। এই অনলির আপনি জাস্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বসাবেন, ওই সেন্টেন্সের মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের সামনে 3টা সেন্টেন্স উপস্থাপন করেছি। অনলি যে ইম্পর্টেন্ট একটা মেটার, এটার পজিশনটা যে একটু বুঝে শুনে আমাকে চিন্তা করতে হবে, লেখার ক্ষেত্রে অনলিটা যে একটু বুঝে শুনে লিখতে হবে, এটা বোঝানোর জন্য আমি 3টা সেন্টেন্স দিয়েছি। এই 3টা সেন্টেন্স একটু আপনারা বোঝার চেষ্টা করবেন। প্রথম সেন্টেন্সটা দেখেন, অনলি মাই ফ্রেন্ড স্মাইলস ইন দ্য উইকেন্ড। ভালো করে বুঝবেন, অনলি মাই ফ্রেন্ড, কেবলমাত্র আমার বন্ধুই স্মাইলস, হাসবে ইন দ্য উইকেন্ড, মানে উইকেন্ডে আর কেউ হাসতে পারবে না, শুধুমাত্র আমার ফ্রেন্ডই হাসবে। এটার দ্বারা কিন্তু এটা বোঝায়। তাহলে অনলিটা মনে রাখবেন, যে ওয়ার্ডের পূর্বে বসবে ওই ওয়ার্ডটাকে এমফেসাইজ করবে। অনলি যে ওয়ার্ডের পূর্বে বসে ওই ওয়ার্ডটাকে এমফাসাইজ করে। পুরো সেন্টেন্সের মধ্যে অনলি যে ওয়ার্ডের পূর্বে থাকবে ওই ওয়ার্ডটাকেই শুধু এমফাসাইজ করবে। একটু যদি বলি আপনাদেরকে, দেখেন অনলি মাই ফ্রেন্ড, এখানে অনলি কথাটা কিন্তু মাই ফ্রেন্ডের আগে এসেছে। তার মানে কি, আমার ফ্রেন্ডই কেবল হাসে কি কবে, উইকেন্ডে, আর কেউ হাসতে পারবে না। এবার আসেন 2 নাম্বার সেন্টেন্সটা একটু যে দেখেন কি বলতেছে, মাই ফ্রেন্ড স্মাইলস, আমার ফ্রেন্ড হাসে অনলি ইন দ্য উইকেন্ড।
তার মানে কি আমার ফ্রেন্ড কেবল উইকেন্ডেই হাসবে, অন্য কোনো দিন হাসবে না। ভাই প্রথম সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্সের পার্থক্যটা প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। প্রথম সেন্টেন্সটা হলো উইকেন্ডে কেবল আমার বন্ধুই হাসাহাসি করবে, পৃথিবীতে আর কেউ হাসাহাসি করতে পারবে না। আর দ্বিতীয় সেন্টেন্সে এই অনলিটা যখন আমি উইকেন্ডের আগে দিলাম তখন কি দাঁড়াইলো, মাই ফ্রেন্ড স্মাইলস, আমার ফ্রেন্ড হাসে। কবে হাসে? অনলি ইন দ্য উইকেন্ড, কেবলমাত্র উইকেন্ডে হাসবে, অন্য কোনো দিন আমার বন্ধু হাসতে পারে না। এবার 3 নাম্বারটা আসেন, কি বলতেছে, মাই ফ্রেন্ড অনলি স্মাইলস ইন দ্য উইকেন্ড, উইকেন্ডে আমার বন্ধু শুধুই হাসে, মানে অন্য কোনো কাজ করে না, সারাদিন শুধু হাসি ঠাট্টা করবে। সো দেখেন আমি অনলিটা যখন বন্ধুর আগে বসাচ্ছি তখন কি আমার বন্ধুই কেবলমাত্র উইকেন্ডে হাসে। অনলিটা যখন আমি উইকেন্ডের আগে বসাচ্ছি আমার বন্ধু কেবলমাত্র উইকেন্ডেই হাসে, অন্য কোনো দিন হাসে না। আর 3 নাম্বার হলো মাই ফ্রেন্ড অনলি স্মাইলস ইন দ্য উইকেন্ড, উইকেন্ডে আমার ফ্রেন্ড খায় না, ঘুমায় না, কিছু করে না, শুধুমাত্র হাসে। এটার অর্থ হলো এই 3টার মিনিংটা একটু আপনাদেরকে বুঝাইতে পেরেছি কিনা একটু কমেন্টস করবেন, কারণ এই 3টার উপরে বেস করেই আমি পরবর্তী 5টা কোশ্চেন সলভ করব। এবং ক্রিটিক্যাল রিজনিংয়ে যে পার্টটা থেকে সবচাইতে বেশি কোশ্চেন হয় সেটা কিন্তু এই অনলির ব্যবহার থেকে। আচ্ছা, প্রতিদিন আপনার ক্লাস পেলে আরিফ অসংখ্য ধন্যবাদ ভাই। একটু জাস্ট কমেন্টস করো যে তোমরা এইটা বুঝতে পেরেছো কিনা অনলির ব্যবহার। তার মানে দেখেন আমি সিম্পলি যদি বলি যে অনলি টার্নিং পয়েন্ট স্টুডেন্টদেরকে জব পাইতে পারে, তার মানে কি অন্য কোনো প্রতিষ্ঠান জব পাইতে পারে না, শুধুমাত্র টার্নিং পয়েন্টে জব পাইতে পারে। এবার উল্টায় যদি বলি যে টার্নিং পয়েন্টের স্টুডেন্টরাই অনলি জব পায়, তার মানে কি টার্নিং পয়েন্টের স্টুডেন্টরা জব ছাড়া অন্য কোনো কিছু করে না, শুধু জবই পেয়ে থাকে। অনলিটা যার পূর্বে বসাবো তাকেই মডিফাই করে। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। এখন আসেন এই অনলি দিয়ে কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে বা এসেছে সেটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি আবারও বলবো আজকের পার্টটা সম্পূর্ণ নতুন, একটু প্লিজ টেক করার ইচ্ছা থাকতে হবে। ওকে, আসেন তাহলে কোশ্চেনটা আগে পড়বো। আচ্ছা, ক্রিটিক্যাল রিজনিং জিনিসটা কি? ক্রিটিক্যাল রিজনিং হলো প্রথমে একটা মানে প্যারাগ্রাফ দেওয়া থাকবে বা একটা কুলু দেওয়া থাকবে, ওই কুলুর উপরে বেস করে 4টা বা 5টা অপশন থাকবে, ওই 4টা বা 5টা অপশনের যে কোনো একটা অপশন তোমাকে ইনস্ট্রাকশন অনুযায়ী আনসার করতে হবে। ক্লিয়ার? সো একটু যদি তোমাদেরকে বলি সবাই একটু শোনো কোশ্চেনটা কি বলতেছে, কোশ্চেনটা একটু ভালো করে বুঝবে। হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটা কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্ট মানে কি উল্টায়ে দেবে, কন্ট্রাডিক্ট করবে দ্য ভিউ দ্যাট, মানে নিচে একটা মন্তব্য থাকবে, এই মন্তব্যটাকে নিচের কোন অপশনটা ওইটার মন্তব্যটাকে উল্টায় বা কন্ট্রাডিক্ট করবে, সেই মন্তব্যটা কি সেটা একটু দেখো। মন্তব্যটা কি? অনলি দ্য স্মার্ট পিপল বিকাম রিচ। ভাই একটু ভালো করে, অনলি দ্য স্মার্ট পিপল বিকাম রিচ, তার মানে কি যে স্মার্ট পিপলই, কেবলমাত্র স্মার্ট পিপলই কি হয়? ধনী হয়। কেবলমাত্র স্মার্ট পিপলরাই কি হবে? ধনী হবে। এই বাক্যটাকে আমাকে কন্ট্রাডিক্ট করতে হবে। তোমাদেরকে যদি একটু দেখাই, আমি সেন্টেন্সটা আবার লিখতেছি, সবাই একটু প্লিজ দেখবে। আমরা এখন আনসার করব না, প্রথম কোশ্চেন তো একটু ভালো করে বুঝবো। অনলি, 2টা সেন্টেন্স লিখতেছি, অনলি স্মার্ট পিপল বিকাম রিচ, এটা একটা সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স লিখলাম, স্মার্ট পিপল বিকাম অনলি রিচ। হ্যাঁ, 2টা সেন্টেন্স। হ্যাঁ, আচ্ছা তোমাদের মনে হতে পারে সেন্টেন্স 2টা সেম কিন্তু মিনিং কিন্তু ভিন্নতা আছে। ক্লিয়ার? সো অনলি স্মার্ট পিপল বিকাম রিচ, তার মানে কি যে রিচ হইতে গেলে কেবল স্মার্ট পিপলই হইতে হবে, আনস্মার্ট বা যুবুথুবু মানুষ কোনোদিন কি হইতে পারে না, তারা কোনোদিনই রিচ হইতে পারে না। প্রথম সেন্টেন্সটা এই। আর দ্বিতীয় সেন্টেন্সটা হলো স্মার্ট পিপল বিকাম অনলি রিচ, মানে স্মার্ট পিপলরা ধনীই হবে, স্মার্ট পিপলরা কি হইতে পারবে না, তারা গরিব হইতে পারবে না, তারা অন্য কিছু হইতে পারবে না, তারা কেবল ধনীই হবে, তারা শিক্ষিতও হইতে পারবে না, তারা কেবল ধনীই হবে। হ্যাঁ, সো তোমাদের একটা বলি, এই অনলি যুক্ত বাক্যকে যদি আমাকে কন্ট্রাডিক্ট করতে হয়, অনলি যুক্ত বাক্যকে কন্ট্রাডিক্ট মানে কি? ভুল প্রমাণ করা। ভাই কন্ট্রাডিক্ট মানে হলো ভুল প্রমাণ করা। ধরো প্রথম সেন্টেন্স যেটা আছে অনলি স্মার্ট পিপল বিকাম রিচ, এই সেন্টেন্সটাকে আমাকে ভুল প্রমাণ বা কন্ট্রাডিক্ট করতে হবে। ভুল প্রমাণ করতে গেলে তোমরা যে কাজটা করবে, অনলির পরে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটাকে তোমরা অ্যান্টোনিম করে দেবে। ভাই তাহলে ভালো করে একটা জিনিস মনে রাখো,
অনলি যুক্ত বাক্যকে যদি আমাকে কন্ট্রাডিক্ট বা ভুল প্রমাণ করতে হয় তাহলে আমরা কিভাবে ভুল প্রমাণ করব? অনলির পরে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটাকে আমরা অ্যান্টোনিম করে নিব। তার মানে অনলি স্মার্ট পিপল বিকাম রিচ, এইটাকে যদি আমি ভুল করতে চাই তাহলে ভুল প্রমাণ করতে চাই কি করতে হবে? অনলির পরে কি আছে? স্মার্ট পিপল, এইটাকে আমাকে অ্যান্টোনিম করতে হবে। তাহলে কিভাবে সরি এইটার একটু উল্টা বসাইতে হবে, তাইলে এটা ভুল প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে করতে পারি? যেমন প্রথমটা ছিল অনলি স্মার্ট পিপল বিকাম রিচ, আমি কি বলবো? করিম একজন আনস্মার্ট কিন্তু করিম অনেক ধনী। এই যে দেখো ভুল প্রমাণ হয়ে গেল ভাই, করিম আনস্মার্ট কিন্তু করিম অনেক ধনী, কারণ কি স্মার্টটাকে তুমি অ্যান্টোনিম করে দিয়েছো। এখন 2 নাম্বার সেন্টেন্সের দিকে তাকাও। 2 নাম্বার সেন্টেন্সটাকে তুমি যদি ভুল প্রমাণ করতে চাও তাহলে কি হবে একটু দেখো তো। স্মার্ট পিপল বিকাম অনলি রিচ, এই জায়গায় অনলিটা কার আগে আছে? রিচের আগে আছে। তার মানে রিচটাকে আমাকে অ্যান্টোনিম করতে হবে। তাহলে কিভাবে অ্যান্টোনিম করব আমরা? যে করিম খুবই স্মার্ট পিপল, তারপরেও করিম কি খুবই দরিদ্র। তাহলে আমার কি হয়ে গেল? ভুল প্রমাণ হয়ে গেল। তার মানে অনলি যুক্ত বাক্যকে যদি ভুল প্রমাণ করতে হয় তাহলে অনলির পরে যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটাকে তোমাকে অ্যান্টোনিম করতে হবে। এখন আসো আমার কোশ্চেনে চলে আসো। কোশ্চেনে কি এসেছে? অনলি দ্য স্মার্ট পিপল বিকাম রিচ, কেবলমাত্র স্মার্ট পিপলরাই কি হয়? ধনী হয়। এখন বলো এইটাকে আমরা অ্যান্টোনিম মানে কন্ট্রাডিক্ট কিভাবে করব? একটু যদি বলি বোথ স্মার্ট, মানে এই 5টা অপশন থাকবে, 5টা অপশনের যে কোনো একটা অপশন দিয়ে তোমাকে কন্ট্রাডিক্ট করতে হবে। স্মার্ট এবং রিচ আর রিলেটিভ টার্ম, এটা রিলেটিভ না ইররিলেটিভ এটা আমাকে এখানে বলে নাই, সেটা বাদ। সাম স্মার্ট পিপল ডু নট ডিজায়ার টু বিকাম রিচ, কিছু কিছু স্মার্ট পিপল তারা কি হইতে চায় না? ধনী হইতে চায় না। এসব কিছু বুঝাচ্ছে না। আমি তোমাদেরকে সহজে চলে যাই, অনলির পরের ওয়ার্ডে কি করতে হবে? অ্যান্টোনিম করতে হবে, উল্টা বানাইতে হবে। তাহলে অনলির পরে কি আছে? স্মার্ট। সো স্মার্টটাকে আমাকে অ্যান্টোনিম করতে হবে। আমি যদি একটু দেখাই স্মার্টের অ্যান্টোনিম, দেখো সি নাম্বারটা আছে, সোহেল ইজ স্টুপিড। এই এখানে কে ছিল? স্মার্ট। স্মার্টের অ্যান্টোনিম কি? স্টুপিড। ওকে ফাইন, সোহেল ইজ স্টুপিড। সোহেল না খুবই বোকা প্রকৃতির একটা ছেলে, তারপরেও হি অ্যামাসড আ লার্জ ফরচুন বাই দ্য এজ অফ 30, তারপরেও সে 30 বছরের মধ্যে অনেক টাকার মালিক হয়ে গিয়েছে। এইটা দ্বারা আমি কন্ট্রাডিক্ট করতে পেরেছি। তাহলে আমার কোশ্চেনে কি ছিল? অনলি দ্য স্মার্ট পিপল বিকাম রিচ, কেবলমাত্র ধনীরাই কেবলমাত্র স্মার্টরাই ধনী হয়। সো দেখো স্মার্টের অ্যান্টোনিম কি? স্টুপিড। সো আমি বললাম সোহেল হলো একজন স্টুপিড, তারপরেও সে 30 বছরের মধ্যে অনেক ধনী হয়ে গেছে। সো আনসার হবে কিন্তু সি ফর চিটাগং। এখন দেখো ডি নাম্বার দ্বারাও কিন্তু আনসারটা করা যায়, আনসারটাকে কন্ট্রাডিক্ট করা যায়। কিভাবে? শামিমা ওয়াজ স্মার্ট, তারপরেও শামিমা গরিব। একটু দেখো না কি বলছিল? স্মার্টরাই ধনী হয়। এখন ডি নাম্বার অপশনে কি? শামিমা স্মার্ট, তারপরেও সে গরিব। এটাও কিন্তু কন্ট্রাডিক্ট হয়, কিন্তু অনলির পরের ওয়ার্ডটাকেই অ্যান্টোনিম করতে হবে। অনলির পরে স্মার্ট, সো স্মার্টটাকেই অ্যান্টোনিম করতে হবে। এখানে তারা অ্যান্টোনিম করেছে কোনটা? রিচ। রিচের অ্যান্টোনিম তারা কি করেছে? পোর লিখছে। সো মনে রাখবেন, একদম ঠাটা যদি কেউ না বুঝতে পারেন আমি সিম্পলি বলবো, ভাই অনলি যুক্ত সেন্টেন্সকে যদি আপনি কন্ট্রাডিক্ট বা ভুল প্রমাণ করতে চান, অনলির পরে যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটাকে আপনি অ্যান্টোনিম করে দেবেন। আরেকটা কথা বলি, আপনারা এই পর্যন্ত একটা ক্লাসও ফেসবুকে পাবেন না যেটা ক্রিটিক্যাল রিজনিং এর উপরে লাইভ গেছে। আপনি একটু দেখেন ইউটিউব ঘেটে বা যে কোনো জায়গায়, ক্রিটিক্যাল রিজনিং এর উপরে কোনো ক্লাস কোনো প্রতিষ্ঠান নেইনি। কিন্তু আমরা যেহেতু চিন্তা করি যে এখন খুবই অনেক বেশি স্টুডেন্ট প্রাইভেট ব্যাংকে পরীক্ষা দিচ্ছে, এবং গতকালকেও এনসিসি ট্রাস্ট ব্যাংকের পরীক্ষা হয়েছে, ওখানেও কিন্তু ক্রিটিক্যাল রিজনিং এসেছে। এই জন্যই কিন্তু আমরা এই পার্টটা কিন্তু আমরা লাইভে রাখছি বা লাইভে একটা ক্লাস দিয়েছি, সেটা একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো হয়ে গেল আমাদের 1 নাম্বার কোশ্চেনটা। এইবার 2 নাম্বার কোশ্চেনটা একটু আপনাদের কাছ থেকে আনসার নিব। তার আগে আমি একটু কোশ্চেনটা বুঝাই আপনাদেরকে, ভালো করে বুঝবেন। ক্লিয়ার? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং আবার কন্ট্রাডিক্ট বলতেছে, নিচে একটা মন্তব্য থাকবে, এই মন্তব্যকে কন্ট্রাডিক্ট করা যাবে কোন অপশন দ্বারা? দ্য ভিউ দ্যাট, আবার ভিউটা কি একটু দেখেন, অনলি MBA ডিগ্রি হোল্ডার বিকাম রিচ। অনলি MBA ডিগ্রি হোল্ডার বিকাম রিচ, MBA ডিগ্রি হোল্ডাররাই কি হবে? ধনী হবে। কেবলমাত্র MBA ডিগ্রিধারীরাই কি হয়? ধনী হয়। মানে MBA ডিগ্রি ছাড়া কেউ ধনী হইতে পারে না। এইটাকে আপনাকে কন্ট্রাডিক্ট করতে হবে। এখন আমি আপনাদেরকে সহজ করে দিই, এটার কন্ট্রাডিক্ট করার 2টা অপশন আছে। সেই 2টা অপশন কি কি আমি একটু যদি দেখি। মিস্টার করিম, এই যে সি নাম্বার অপশনটা আছে আর ই নাম্বার অপশনটা আছে। কেমন? মিস্টার করিম
আমার কোশ্চেনে কি ছিল, কেবলমাত্র এমবিএ ডিগ্রিধারীরাই কি হবে, ধনী হবে, তাই না? এখন দেখেন সি নাম্বার অপশন, মিস্টার করিম ওয়াজ অ্যান এমবিএ ডিগ্রি হোল্ডার। মিস্টার করিম হলো এমবিএ ডিগ্রি হোল্ডার, তারপরেও সে কি অনেক গরিব। আর ই নাম্বার দেখেন, মিস্টার বিল গেটস ডাজ নট হ্যাভ এমবিএ ডিগ্রি। মিস্টার বিল গেটসের এমবিএ ডিগ্রি নাই, তারপরেও সে অনেক সম্পদশালী। এখন আপনারা বলতে হবে সি হবে না ই হবে, দ্রুত আনসার চাই। অভিক আনসার করছে সি, সিয়াম আনসার করছে সি, তামান্না ই, নূরে আলম ই, সাইমা ই। আমি একটু আনসার চাই দ্রুত ভাই, সবাইকে আনসার করতে হবে। আরেকটা কথা বলবো, এই ক্লাসটা তোমরা একটু শেয়ার দিয়ে রাখবে, কারণ এই ক্লাসটা তো জেনারেলি ক্রিটিক্যাল রিজনিং এর উপরে কোনো ক্লাস হয় না, কোনো প্রতিষ্ঠান তো নেয়ই না। ওকে, সো এই জন্য বলবো এই ক্লাসটা শুধু এই কয়টা মুখস্থ করে ফেলো, দেখো তুমি কনফার্ম ইনশাল্লাহ যদি 5টা ক্রিটিক্যাল রিজনিং আসে তুমি 4, 3, 4 পাবাই পাবা। আচ্ছা, রাহা ই, ওকে ফাইন। মিসবা পিয়াল ই, আব্দুল মান্নান ই, আচ্ছা মুনতাহারা মামুন ই। মাশাআল্লাহ, এই যে তোমাদের আনসার দিকে ভালো লাগতেছে, প্রায় 23 জন আনসার, 24-25 জন আনসার করছো। আনসার করা মানেই কিন্তু তুমি ক্লাসে আসো। আচ্ছা, সাইফুজ্জামান ই, সায়েদা ই, ফয়সালি। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, ই ই ই। এখন একটু দেখাই তোমাদেরকে। আমি একটা কথা বলেছিলাম ভাইরে, অনলি যুক্ত বাক্যকে যদি কন্ট্রাডিক্ট বা ভুল প্রমাণ করতে হয়, অনলির পরের ওয়ার্ডটাকে তোমাকে অ্যান্টোনিম করতে হবে। একটু বোঝার চেষ্টা করো। আমি বললাম কি, কেবলমাত্র এমবিএ ডিগ্রিধারীরাই কি হয়, ধনী হয়। দুইভাবে কন্ট্রাডিক্ট করা যায়, যে করিম এমবিএ ডিগ্রি নাই তারপরেও ধনী, আবার কি করিমের এমবিএ ডিগ্রি আছে তারপরেও করিম কি অনেক বেশি গরিব। এখন এই দুইটা দ্বারা কন্ট্রাডিক্ট করলে হবে না। আমি তোমাদের বলেছিলাম অনলির পরে যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে অ্যান্টোনিম করবা। সো দেখো এখানে দুইটা ওয়ার্ড মূল, একটা এমবিএ ডিগ্রি আছে আর একটা সে ধনী। এখন তুমি ধনীটাকে গরিব বানাইতে পারো, তাতে কন্ট্রাডিক্ট। আবার এমবিএ ডিগ্রি আছে, সেখানে তুমি লিখলে এমবিএ ডিগ্রি নাই, দুইভাবেই কিন্তু কন্ট্রাডিক্ট করা যাবে। কিন্তু আমি বলেছিলাম অনলির পরে যে ওয়ার্ড, ওই ওয়ার্ডটাকে অ্যান্টোনিম করবেন। এখন বলেন অনলির পরে কি আছে, এমবিএ ডিগ্রিধারী। তাহলে আমাকে এমন কিছু বের করতে হবে যে এমবিএ ডিগ্রিধারী না, তারপরেও সে ধনী, তাইলেই আনসার হবে। তার মানে সি নাম্বার আনসার হবে না। মিস্টার করিম ওয়াজ অ্যান এমবিএ ডিগ্রি হোল্ডার বলছে, এখানেও তো এমবিএ ডিগ্রি হোল্ডার। অনলির পরের ওয়ার্ডটাকে অ্যান্টোনিম করে দাও, আনসার হবে হলো ই ফর ইউরোপ। বিল গেটস ডাজেন্ট হ্যাভ এমবিএ ডিগ্রি। বিল গেটসের এমবিএ ডিগ্রি নাই, তারপরেও বিল গেটস অনেক টাকার মালিক। সেইটাই তো আনসার। কেন ওখানে অনলির পরে এমবিএ ডিগ্রি ধারী আছে, আর আমার আনসারে এমবিএ ডিগ্রি নাই। ভেরি গুড, তোমরা 37 জন আনসার করছো, 37 জনের মধ্যে 4-5 জন বাদে সকলেরই আনসার ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি যদি বলি তোমরা যেহেতু ফেসবুক লাইভে আসো, যে কোনো মানে তোমাদের প্রশ্ন তোমরা জাস্ট একটু কমেন্ট বক্সে দিয়ে দেবে, আমি সবার কমেন্টসই পড়বো আজকে। ওকে, সো আমি কিন্তু অনলির বিষয়ে আমরা 2টা কোশ্চেন সলভ করে ফেলেছি। এখন আসো আমি 3 নাম্বার কোশ্চেনে চলে যাব। আমি আবারও বলবো আজকের ক্লাসটা একটু লাইক দিয়ে রাখো, মানে শেয়ার দিয়ে রাখো। কারণ কি, তোমরা যখনই কোনো প্রাইভেট ব্যাংকের পরীক্ষা দিতে যাবে, আজকের এই ক্লাসটা দেখে গেলে অনেক উপকৃত হবে তোমরা, অনেক। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আসো আমরা, ভাইয়া আপনি বলেছিলেন ডিসেম্বরে নড়াইল থেকে ঢাকাতে ট্রান্সফার হয়ে আসবেন, ভাইয়া ডিসেম্বরে কি এরকম পসিবিলিটি আছে? আচ্ছা, আমি আমার প্রমোশনের জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, আল্লাহ রহিম রহমান যদি চাই, এবার আমি এসপিও, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, মানে 5th গ্রেডে আসবো। সো যদি জানুয়ারিতে প্রমোশন হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারি মার্চে। এখন বাকিটা আল্লাহ ভরসা, এগুলো এভাবে বলা ঠিক না। আল্লাহ যেখানে চাবে সেখানেই হবে, কর্তৃপক্ষ যেটা ভালো মনে করবে সেটা। যেহেতু ব্যাংকে চাকরি করেছি, বাংলাদেশের যে কোনো জায়গায় ট্রান্সফার দিলে আমি চাকরি করতে প্রস্তুত আছি, এতে তো কোনো বিষয় না। আর এখন কমিউনিকেশন তো কোনো ব্যাপারই না। নড়াইল থেকে আমার আসতে 2 ঘন্টা লাগে। যারা মতিঝিল থেকে উত্তরাতে অফিস করে, যদি মেট্রো রেলে না যায়, আমি তার আগে ঢাকাতে চলে আসতে পারি। ওকে স্যার, ট্রাস্ট ব্যাংকে গতকাল লিখিত 8 মার্ক ও এমসিকিউতে 5 মার্কের প্রশ্ন এসেছিল অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে। আচ্ছা, মনে হয়েছে তুমি ট্রাস্ট ব্যাংকের পরীক্ষা অনেক স্টুডেন্ট দিয়েছে। আচ্ছা ওকে, আর কথা নেই, আসেন তাহলে আমরা 3 নাম্বার কোশ্চেন করব, ভালো করে বুঝবেন ভাই। হ্যাঁ, আচ্ছা, সাবিনা মাস্ট বি আ নার্স। সাবিনা নিশ্চিত একটা নার্স হবে, নিশ্চিত সাবিনা একজন নার্স। কেন আমি নিশ্চিত করে বললাম? কারণ শি ইজ ওয়ারিং অ্যান অ্যাপ্রন, কারণ সে একটা অ্যাপ্রন পরে এসেছে। ভাই শোনেন না, ভালো করে বুঝবেন। আমি একটা মানুষকে, ওই যে অ্যাপ্রন মানে সাদা যে পোশাক, আমি একটা মানুষকে সাদা পোশাক পরে আছে, আমি বললাম নিশ্চিত এই মানুষটা নার্স, নিশ্চিত এই মানুষটা নার্স। ওকে, ভালো করে আগে কোশ্চেনটা বুঝুন। সাবিনা মাস্ট বি আ নার্স, সাবিনা একজন অবশ্যই অবসম্ভাবী সাবিনা নার্স হবে। শি ইজ ওয়ারিং অ্যান অ্যাপ্রন, কারণ সে না অ্যাপ্রন পরে আছে। দ্য কনক্লুশন অ্যাবাভ, কনক্লুশনটা কি? সে একজন নার্স। ইজ ভ্যালিড অনলি ইফ ইট ইজ ট্রু দ্যাট, নিচের কোনটা জানা থাকলে এই কন্ডিশনটাকে আপনি ট্রু বলতে পারবেন। ভাই আমি একটু বুঝাই, ভালো করে শোনেন। আমি বললাম কি, সাবিনা নিশ্চিত একজন নার্স, কারণ সে অ্যাপ্রন পরে আছে।
তাহলে আমার বাক্যটা কি, ওই মেয়েটা অবশ্যই নার্স হবে কারণ সে সাদা ওই যে অ্যাপ্রনটা পরে আছে। এখন আমি বললাম এই বাক্যটা সঠিক হবে যদি কোন জিনিসটা আমি এর সাথে যুক্ত করি, এটা হলো আমার কোশ্চেন। এখন ভাই আপনি সাদা জামা পরলে কি সবাইকে আপনি নার্স বলবেন? এই যারা ওই যে জিওগ্রাফির স্টুডেন্ট বা বিভিন্ন কলেজের স্টুডেন্ট ওরা মাঝে মাঝে কিন্তু সাদা অ্যাপ্রন পরে, এখন আমি কি ওদেরকে নার্স বলতে পারবো? না, আমি ওদেরকে নার্স বলতে পারবো না। কিন্তু যদি এইটা বাংলাদেশের সংবিধানে লেখা থাকে যে নার্স ব্যতীত কেউ সাদা অ্যাপ্রন পরতে পারবেন না, তাহলে কিন্তু আমি যেখানেই সাদা জামা পরা দেখবো, সাদা অ্যাপ্রন পরা দেখবো, আমি বলবো ও নার্স। কারণ আমি তো জানি বাংলাদেশ সংবিধানে আছে যে নার্স ছাড়া কেউ সাদা অ্যাপ্রন পরতে পারবে না। তাহলে সাবিনা অ্যাপ্রন পরে আছে বলে ও নিশ্চিত নার্স হবে কখন? যখন আমি জানবো নার্স বাদে আর কেউ অ্যাপ্রন পরতে পারে না, তার মানে কি কেবলমাত্র নার্সরাই অ্যাপ্রন পরে। তাহলে সাবিনা একজন নার্স, সে নিশ্চিত নার্স হবে কারণ কি সে অ্যাপ্রন পরে আছে। এই কনক্লুশনটাকে যদি আমি ভ্যালিড করতে চাই, নিচের কোন সেন্টেন্সটা আমাদেরকে জানতে হবে? কি সেন্টেন্স জানতে হবে? যে কেবলমাত্র নার্সরাই অ্যাপ্রন পরে, বাংলাদেশে আর কোনো মানুষ অ্যাপ্রন পরতে পারবে না নার্স ছাড়া। এই কথাটা জানা থাকলেই কি হয়ে যাবে, যার গায়ে অ্যাপ্রন দেখবো সেই নার্স। কিন্তু এই কথা যদি না জানা থাকে তাহলে কিন্তু আমি বলতে পারবো না অ্যাপ্রন পরলেই সে নার্স হবে। তাহলে এই যে আমার কোশ্চেনটা ছিল সাবিনা মাস্ট বি আ নার্স কারণ সে একজন অ্যাপ্রন পরে আছে, এই কনক্লুশনটাকে যদি আমি ভ্যালিড বানাইতে চাই নিচের কোন সেন্টেন্সটা যুক্ত করতে হবে? ভেরি গুড, কোন সেন্টেন্সটা যুক্ত করব? এই যে বি নাম্বার সেন্টেন্সটা, অনলি নার্স ওয়্যার অ্যাপ্রন, কেবলমাত্র নার্সরাই কি পরে? অ্যাপ্রন পরে। নওরিন ঠিক আছে, মিসবা ঠিক আছে, আখি ঠিক আছে, নিভান ঠিক আছে, আনসার আজিম ঠিক আছে। আগে মিনিংটা তাহলে ভালো করে বুঝতে হবে কিন্তু। যেমন দেখো এই কোশ্চেনটা আরেকটা ব্যাংকের কথা বলতেছি আমি। এই কোশ্চেনটা কিভাবে এসেছিল শোনো, এটা খুব সম্ভবত এটা সিটি ব্যাংকের কোশ্চেন। আমি যদি বলি কি এসেছিল, যে তামিম ইকবাল হেলমেট পরে আছে, সো তামিম ইকবাল অবশ্যই একজন খেলোয়াড়। ওই ব্যক্তিটা হেলমেট পরে আছে, সো ওই ব্যক্তিটা অবশ্যই একজন খেলোয়াড়। বলছিল এই বাক্যটা ভ্যালিড হবে কোন সেন্টেন্সটা যুক্ত হইলে? এই একটা মানুষ হেলমেট পরে আছে তাকে আমি খেলোয়াড় বলবো কখন? এই যারা ওই নির্মাণ কাজ করে তারাও তো হেলমেট পরে, যে নির্মাণ কাজের শ্রমিক, আমার বাসায় যে বাড়িটা বানাইছে সেও কিন্তু হেলমেট পরছে, অনেক সময় রিক্সাওয়ালারাও হেলমেট পরে, তাহলে কি তাদেরকে আমি খেলোয়াড় বলবো? নো, বলছে আমি খেলোয়াড় বলতে পারবো যদি বাংলাদেশে এই কথাটা পরিচালিত থাকে বা বাংলাদেশের সংবিধানে যদি এই কথাটা লেখা থাকে যে খেলোয়াড় বাদে কেউ হেলমেট পরতে পারবে না, অনলি প্লেয়ার্সরাই কেবলমাত্র হেলমেট পরে। যদি আমরা এই কথাটা জানি তাহলে নিশ্চিত আমরা কি জেনে ফেলবো, যে যার মাথায় হেলমেট থাকবে সেই কিন্তু খেলোয়াড়। সেটা একটু মাথায় রাখতে হবে। এখন এইটারই একটা কঠিন কোশ্চেন এসেছিল, সো আপনারা দেখি পারেন কিনা, এইটা আমি পরে আপনাদের কাছ থেকে নিব। সেটা হলো 4 নাম্বার কোশ্চেনটা একটু আমি আপনাদের কাছ থেকে নিব। আনসারটা কিন্তু অনেক কঠিন, একটু ভালো করে বুঝবেন। তার মানে একটা জিনিস ভালো করে মনে রাখবেন, সে নার্স হবে, অ্যাপ্রন পরলেই সে নার্স হবে কখন? অনলি নার্সরা অ্যাপ্রন পরে যদি এইটা লিখিত হয়, তাহলে অনলি দিয়ে বাক্যটা খোঁজার চেষ্টা করবেন, তাইলে আপনারা আনসারটা পাবেন। না পারলে নান অফ দিস। ওকে, আসেন তো দেখি আমরা পারি কিনা। আচ্ছা ওকে ফাইন, আমি আবারও বলবো তোমাদেরকে আনসার করতে হবে। আর আজকের ক্লাসটা এটা প্রাইভেট ব্যাংকের জন্যই খুবই ইম্পর্টেন্ট। সরকারি ব্যাংকে আপনাকে ক্রিটিক্যাল রিজনিং থেকে কোশ্চেন আসবে না। সো যারা প্রাইভেট ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন, এবং এখন কিন্তু প্রাইভেট ব্যাংক প্রত্যেকটা ডাকতেছে, তাদের জন্য বলবো এটা একটা ট্রাম্প কার্ড। কারণ ক্রিটিক্যাল রিজনিং কেউ পড়েই না, সবাই বাদ দেয়। কিন্তু জানেন কিনা আজকে যে 15টা কোশ্চেন পড়াবো, এই 15টা কোশ্চেনের মধ্যে থেকেই দেখবেন আপনি সব পরীক্ষায় আসবে। এই অনলির ব্যবহারটাই পরীক্ষায় বেশি আসে। ওকে, সো আসেন আমরা পরের কোশ্চেনে চলে যাই। সাব্বির মাস্ট বি আ ডক্টর। ভাই সাব্বির নিশ্চিত একজন ডাক্তার, কেন? কারণটা হলো হি ইজ ওয়ারিং আ স্টেথোস্কোপ অ্যারাউন্ড হিজ নেক। ভাই আমি বললাম সাব্বির নিশ্চিত একজন ডাক্তার, কেন? কারণ সে তার গলায় স্টেথোস্কোপ পরেছে। এখন স্টেথোস্কোপ আমার মেয়েরও দেখলাম, যে আমার বাচ্চা যে মেয়েটা, সেও গলায় স্টেথোস্কোপ দিয়ে রাখে, বাবা আমি ডাক্তার, বাবা আমি ডাক্তার। তাহলে আমি কি ওর স্টেথোস্কোপ দেখেই কি আমি ডাক্তার বলতে পারবো? না, আমি পারবো কখন? যখন বাংলাদেশের সংবিধানে লেখা থাকবে ডাক্তার ছাড়া কেউ স্টেথোস্কোপ পড়তে পারে না, তখনই তো আমি এটা বলতে পারবো, তাই না? তো একটু আসেন, আগে থেকে আনসার করেন না, আগে শোনেন আমি কি বলি, তারপরে আপনি আনসার করবেন। সাব্বির মাস্ট বি আ ডক্টর, সাব্বির নিশ্চিত একজন ডাক্তার, কেন? হি ইজ ওয়ারিং আ স্টেথোস্কোপ অ্যারাউন্ড হিজ নেক, কারণ সে তার গলাতে একটা স্টেথোস্কোপ পরে আছে। দিস কনক্লুশন ইজ ভ্যালিড, এই কনক্লুশনটা সত্যি কখন?
অনলি ইফ ইট ইজ ট্রু দ্যাট, নিচের কোন সেন্টেন্সটা যুক্ত করলে আমি বলতে পারবো ও যেহেতু গলায় স্টেথোস্কোপ পরে আছে ও একজন ডাক্তার। এইবার আমি আনসার নিতে চাই। আচ্ছা, মুনতাহানা মুন ই বলতে চাচ্ছ, মিসবা পিয়াল ই বলতে চাচ্ছ, শুভ ই, আচ্ছা সাইয়েদা আফসানা ই বলতে চাচ্ছ। ওকে ওকে, সব মেয়েরা কেন, ছেলেরা কোথায় আছে? দ্রুত আনসার করতে হবে, দ্রুত আনসার করতে হবে। আচ্ছা, এমডি আজিম হোসাইন সি বলতে চাচ্ছ, আচ্ছা রাহা ই বলতে চাচ্ছ। ওকে ওকে, আর 2-3টা আনসার নিব। হ্যালো, হ্যাঁ ক্লাসে। ওকে ওকে, ঠিক আছে, একটু দ্রুত দেখি। আচ্ছা, রাহা ই বলতে চাচ্ছ। আচ্ছা, এখন একটু যদি বলি, হ্যাঁ আপনাদের কথাই ঠিক আছে, আনসার নান অফ দিস। কারণ ও যেহেতু গলায় স্টেথোস্কোপ পরে আছে, স্টেথোস্কোপ দেখে আমি তাকে ডাক্তার বলবো কখন? যখন আমি বলবো অনলি ডক্টরস ওয়্যার স্টেথোস্কোপ, মানে কি ডাক্তার বাদে পৃথিবীতে কেউ স্টেথোস্কোপ পড়তে পারবে না। তাহলে আমি চোখ কান বন্ধ, যারই আমি স্টেথোস্কোপ গলায় দেখবো সেই ডাক্তার। কারণ আমরা তো আগে থেকেই জানি ডাক্তার বাদে পৃথিবীতে কেউ স্টেথোস্কোপ গলায় ঝুলাইতে পারে না। এইটাই আমাকে মূল বিষয়, তাহলে অনলিটা দিতে হবে। তোমরা অনেকেই সি বলছো, দেখি তো একটু দেখি। আচ্ছা, আর ডক্টর ইজ রিকোয়ার্ড টু ওয়্যার আ স্টেথোস্কোপ অ্যারাউন্ড হিজ নেক, একটা ডাক্তারের গলায় স্টেথোস্কোপ পরার প্রয়োজন পড়ে। তো এটার উপরে বেস করে তুমি যার গলায় স্টেথোস্কোপ দেখবা তাকেই তুমি কেমনে ডাক্তার বলবা? নো, এটা হবে না। আমাকে আনসারটা এটা হবে যদি আমি এটা বলতে পারতাম, কোনটা? অনলি, অনলি আ ডক্টর, ওয়্যার স্টেথোস্কোপ ইন হিজ নেক, এই কথাটা থাকলে আমরা বলতে পারতাম অনলি আ ডক্টর ওয়্যার আ স্টেথোস্কোপ ইন হিজ নেক। তার মানে স্টেথোস্কোপ ডাক্তার ছাড়া কেউ গলায় ঝুলাইতে পারে না। কোনোটাই অনলি নেই বলে আনসার হলো ই, ইউরোপ। ওকে, এইবার চলে আসো মজার একটা ব্যাপার। আচ্ছা, ক্রিটিক্যাল রিজনিংয়ে ভালো করে মনে রাখবা, যতটুকু, এবার কোশ্চেনটা খুব মজার, হ্যাঁ, ক্রিটিক্যাল রিজনিংয়ে যতটুকু তথ্য দেবে ততটুকুই চিন্তা করবা, এর বেশিও চিন্তা করতে পারবা না, এর কমও চিন্তা করতে পারবা না। ক্লিয়ার? এক্সট্রা কোনো থিঙ্কিং করা যাবে না। ওকে, কেন এই কথাটা বললাম? আসো তাহলে পরের কোশ্চেনটা সলভ করি। এটা যে কতবার আসছে পরীক্ষায় ইয়াদটা নাই, হ্যাঁ, সো একটু দেখো কি বলতেছে। ইফ জেনি ইজ ইন ঢাকা, আমি আবারও বলবো, আমার স্টুডেন্টদেরকেই বলবো, বাইরেরা তাদের তো অনেক হয়তো জানে না, আমি তোমাদেরকে বলবো ক্লাসটা শেয়ার দিয়ে রাখবা কোনো একটা জায়গায়। তা না হলে কিন্তু আমি বলবো যে প্রাইভেট ব্যাংকের পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই তোমরা এই ক্লাসটা একবার দেখে যাবে, জাস্ট আনসারগুলো রিভিউ করে যাবা, তাহলে তোমাদের জন্য বেশ ভালো হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, একটু যদি আসি তাহলে কি বলতেছে দেখো 5 নাম্বার। ইফ জেনি ইজ ইন ঢাকা, যদি জেনি ঢাকাতে থাকে, দেন মিশাল ইজ অলসো ইন ঢাকা, তাহলে মিশালও ঢাকাতে থাকবে। ভাই ভালো করে বুঝো, যদি 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 জেনি ঢাকাতে থাকে, যদি জেনি ঢাকাতে থাকে, মিশালও কি থাকবে? ঢাকাতে থাকবে, মিশালও ঢাকাতে থাকবে। ভাই প্লিজ ভুল বুঝো না, একটু ভালো করে শোনো না। এই যদি জেনি ঢাকাতে থাকে, নিশ্চিত মিশালও ঢাকাতে থাকবে। কিন্তু আমি কি কোথাও বলেছি মিশাল ঢাকাতে থাকলে জেনিও ঢাকাতে থাকবে? আমি কি বললাম শোনো, যদি তারেক স্যার টার্নিং পয়েন্টে থাকে, সুমন স্যার নিশ্চিত টার্নিং পয়েন্টে থাকবে। যদি তারেক স্যার টার্নিং পয়েন্টে থাকে, সুমন স্যার নিশ্চিত টার্নিং পয়েন্টে থাকবে। তার মানে কি, তারেক স্যার থাকলে সুমন স্যার থাকবেই থাকবে, কিন্তু সুমন স্যার থাকলে তারেক স্যার থাকবেই থাকবে, এ কথা কিন্তু বলিনি। কনফিউজড হওয়া যাবে না ভাই। তারেক স্যার থাকলে সুমন স্যার থাকবে, কিন্তু সুমন স্যার থাকলে তারেক স্যার যে থাকবে এ কথা বলা যাবে না। তার মানে কি, ভালো করে শোনো, জেনি ঢাকাতে থাকলে মিশাল থাকবেই থাকবে, কিন্তু মিশাল ঢাকাতে থাকলেই জেনি ঢাকাতে থাকবে এ কথা কিন্তু বলতে পারবা না। উল্টা একটু কনফিউজড হওয়া যাবে না। আচ্ছা, আমি আবার কোশ্চেনটা শেষ করি, তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। বলতেছে যদি জেনি ঢাকাতে থাকে, মিশাল নিশ্চিত ঢাকাতে থাকবে। মিশাল ইজ নট ইন ঢাকা, ভাই মিশাল ঢাকাতে নাই। একটু এদিকে শুনো, যদি জেনি ঢাকা, তাহলে এটা দ্বারা কি বুঝায়? মিশালও ঢাকাতে থাকবে। এখন বলতে চাচ্ছে মিশাল ঢাকাতে নাই, মিশাল ঢাকাতে নাই। তোমরা কি বলতে পারবা জেনি ঢাকাতে নাই? ভাই জেনি ঢাকাতে থাকলে মিশাল ঢাকাতে থাকবেই। এখন মিশাল ঢাকাতে নাই, তাহলে জেনি কই? জেনি ঢাকাতে থাকতেও পারে,
জেনি ঢাকাতে নাও থাকতে পারে, জেনি মিশালের সাথে থাকতে পারে, জেনি মিশালের সাথে নাও থাকতে পারে। সো এখন আমাকে কি বলতেছে শোনো, জেনি ঢাকাতে থাকলে মিশাল ঢাকাতে থাকবে, মিশাল ঢাকাতে নাই, এখন জেনি কোথায় তোমাকে বলতে হবে। ভাই আমি কি বলতে পারবো জেনি ইজ ইন ঢাকা? জেনি থাকলে মিশাল থাকবে, মিশাল তো নাই, তাহলে জেনি কি থাকতেও পারে নাও পারে, আই এম নট শিওর। তাহলে জেনি ইজ ইন ঢাকা এটা বলতে পারবো না। জেনি ইজ ইন অ্যাব্রোড নাও, এই এমন কি বলা ছিল মিশাল ঢাকাতে না থাকলে জেনি অ্যাব্রোডে থাকবে? নো, এই কথা বলতে পারবো না। মিশাল উইথ জেনি, এই ওরা যে একসাথে কোনো ট্যুরে গেছে আমি কি জানি নাকি? নো, এটাও বলতে পারবো না। মিশাল ইজ নট উইথ জেনি, আবার একসাথে নেই, এটাও বলতে পারবো না। আনসার ই, নান অফ দ্য অ্যাবাভ রিজাল্ট ক্যান বি ডেডিউস, মানে কি সিদ্ধান্তে পৌঁছানো, মানে কোনো রিজাল্টই সিদ্ধান্তে পৌঁছাইতে পারবো না। একটা ফিক্সড, জেনি ঢাকাতে থাকবে, মিশাল ঢাকাতে থাকবে, ফিক্সড। জেনি ঢাকাতে থাকলেই মিশাল ঢাকাতে থাকবে, এটা ফিক্সড। তাহলে এটার দ্বারা এটা বলতে পারবো না মিশাল ঢাকাতে না থাকলে জেনি ঢাকাতে থাকবে না, এটা কিন্তু বলা যাবে না। সো জেনি কি করতে পারে, মিশালের সাথে থাকতেও পারে নাও থাকতে পারে, জেনি কি ঢাকার বাইরেও থাকতে পারে, আমি এটা শিওর বলতে পারবো না। সো এটা কিন্তু খুবই কনফিউজিং একটা কোশ্চেন, কিন্তু ক্রিটিক্যাল রিজনিং এই পর্যন্ত যতগুলো কোশ্চেন আসছে এই কোশ্চেনটা বেশি আসছে। আরেকটা কোশ্চেন বেশি আসছে, সেটা একটু পরে বলবো তোমাদেরকে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, না বুঝলে মুখস্থ করবা, তবে একটু আলোচনা শুনলে মুখস্থ করাটাও সহজ হবে। হ্যাঁ, সেটা তোমরা একটু মাথায় রাখবা। ওকে, সো আসো তাহলে আমরা 6 নাম্বার কোশ্চেন, এই যে আরেকটা কথা বলতে বলতে চলে আসছে, এই 6 নাম্বার কোশ্চেনটাও পরীক্ষায় অনেক এসেছে। হ্যাঁ, ওকে, সো আসো 6 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। ভাই এত কঠিন ক্লাস আমি লাইভে না নিলেও কিন্তু পারতাম, কিন্তু আমার মনে হয়েছে যে এখন এই যে গতকালকেও পরীক্ষা হয়েছে, হ্যাঁ, ট্রাস্ট ব্যাংকের প্রতি সপ্তাহে একটা করে প্রাইভেট ব্যাংকের পরীক্ষা হচ্ছে, আর প্রাইভেট ব্যাংকে প্রচুর পরিমাণে ক্রিটিক্যাল রিজনিং থেকে কোশ্চেন আসতেছে। সেই জন্য চিন্তা করলাম হোক না কঠিন ক্লাস, তারপরে স্টুডেন্টরা জানবে, মিনিমাম 10 জন 15 জন স্টুডেন্ট তো থাকবে যারা রিয়ালাইজ করতে পারবে। সো আমরা অবশ্যই এই বিষয় এই কাজগুলো করি। সেই জন্য অনেক কঠিন, দেখো এত কঠিন জিনিস তো আমার দরকার নেই ফেসবুক লাইভে আসা, লোক মনে করবে ওরে বাবা কি কঠিন করে পড়াই, কিন্তু তারপর আমরা লাইভে এসেছি, কারণ আমরা জানি, যেমন ধরেন আজকে ইয়ের ক্লাস, মাস্টার বেসের ক্লাস নিলাম, ওগুলো একদম ইজি, কিন্তু ইজির সাথে সাথে কঠিনগুলোও তো আপনার জানা উচিত। এগুলা যে খুব বেশি আসে তা না, প্রাইভেট ব্যাংকের এমটিও পদে বেশি আসে, কিন্তু আমি চাই এই বিষয়গুলো যেহেতু অনেকেই বেশিরভাগ পড়ে না, 99.99% স্টুডেন্ট পড়ে না, সো 0.01% স্টুডেন্ট যদি পড়ে তার চাকরিটা কিন্তু অবধারিত, এটা মাথায় রাখবা। ভাইয়া দোয়া করি আপনি আচ্ছা প্রতিষ্ঠানের নাম বলা ঠিক না, আলহামদুলিল্লাহ ইচ্ছা আছে ব্যাংকের এমডি হওয়ার, বাকিটা আল্লাহ রহিম রহমান যা চাইছে তাই। ওকে, ব্যাংকের নাম বলা যাবে না। হ্যাঁ, আসেন তাহলে আমরা 6 নাম্বার কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 6 কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। সবাই দেখো, অল এলিফ্যান্টস আর গ্রে। ভাই আমরা যখন হাতিদের গায়ের রং দেখি, আমরা দেখি কি সকল হাতি কি গ্রে কালারের। ওকে, অল মাইস আর গ্রে। আবার আমরা যখন ইঁদুরের গায়ের রং দেখলাম তখনও দেখলাম সকল ইঁদুরই কি কালার, গ্রে কালার। ভাই যতগুলা হাতি দেখি সকল হাতি গ্রে কালার, যতগুলা ইঁদুর দেখি ইঁদুরও দেখলাম ধূসর বর্ণের বা গ্রে কালারের। ওকে, দেয়ারফর এই কারণে রাইটার কি করতেছে, আই কনক্লুড দ্যাট, এই কারণে বলতেছে রাইটার বলতেছে আমি একটা সিদ্ধান্তে পৌঁছাইতে চাই যে অল এলিফ্যান্টস আর মাইস, সকল হাতি একসময় কি ছিল, ইঁদুর ছিল। ভাই শোনো না, আমি একটু হাতির দিকে তাকাইলাম, 10টা হাতি, আমি দেখলাম সবগুলো হাতি গ্রে কালার। আবার আমি 10টা ইঁদুরের দিকে তাকাইলাম, আমি দেখলাম ইঁদুরগুলোও গ্রে কালার। দেখলাম যেহেতু হাতিও গ্রে কালার ইঁদুরও গ্রে কালার, তাহলে আমি বলতেছি কি হয়তোবা এক সময় সকল হাতি কি ছিল, ইঁদুর ছিল। আচ্ছা, দ্য আর্গুমেন্ট অ্যাবাভ ইজ ইনভ্যালিড। এই আমার আর্গুমেন্ট কি ঠিক আছে, সকল হাতি এক সময় ইঁদুর ছিল? নো, অবশ্যই আমার আর্গুমেন্টটা ইনভ্যালিড। কেন? বিকজ, কারণ কোনটার কারণে ইনভ্যালিড এইটা তোমাকে আনসার করতে হবে। বলতেছে কি হাতির গায়ের রং গ্রে, ওমা ইঁদুরের গায়ের রঙও গ্রে, এই কারণে সকল হাতি ইঁদুর, এটা কি কোনোদিন বলতে পারবো? কিন্তু রাইটার বলতে চাচ্ছে না, সকল যেহেতু দুজনের গায়ের রঙই সেম, সো সবগুলো হাতি একসময় ইঁদুর ছিল। আমার এই মন্তব্যটা সঠিক নয়। কেন সেটা তোমাদেরকে যে কোনো একটা বের করতে হবে। সো কেন সেটা একটু দেখি আমরা। ওকে, দেখো, দ্য রাইটার বেজেস হিজ আর্গুমেন্ট অন অ্যানাদার আর্গুমেন্ট দ্যাট কন্টেইন সার্কুলার রিজনিং। রাইটার তার আর্গুমেন্টটা করেছে একটা সার্কুলার রিজনিং এর উপরে বেস করে। এই রিজন কোনটা, গায়ের রং এক, এটা কি সার্কুলার রিজনিং বলতে পারবো? নো, এটার উপরে বেস করে হবে না। সো এ বাদ। এবার আসো বি নাম্বার, দ্য রাইটার হ্যাজ ইললজিক্যালি ক্লাসিফাইড টু ডিসপারেট গ্রুপ।
রাইটার অযৌক্তিকভাবে দুইটা ভিন্ন ভিন্ন জাতিকে ক্লাসিফাই করেছে, টুগেদার, একত্রে করেছে। হোয়েন দেয়ার ইজ নো রিলেশনশিপ, যেখানে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, বিটুইন দেম, এক্সেপ্ট, শুধু একটা সম্পর্ক আছে, দে বোথ হ্যাভ দ্য সেম অ্যাট্রিবিউট, তারা একই কালারের। সো দেখো, এটা বলা যায় কি যায় না, যে রাইটার তারা যে বলেছিল দুইটা হাতি এবং ইঁদুর এক, এটা রাইটার আলোচনা করেছিল দুইটা ডিসিমিলার জিনিস, শুধু তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য ছাড়া অন্য কোনো বৈশিষ্ট্যই মেলে না, এই কারণে ওইটাকে ভুল বলতে হবে, সকল হাতি ইঁদুর নয়। আমার দৃষ্টিতে এই আনসারটাই ঠিক আছে, যে শুধু একটা বৈশিষ্ট্য, রং, এই একটা বৈশিষ্ট্য এক দেখে তুমি কখনোই দুইটা জিনিসকে এক করতে পারবা না। ওদের বৈশিষ্ট্য দেখতে হবে, জেনম দেখতে হবে, অনেক স্ট্রাকচার, খাদ্য অভ্যাস দেখতে হবে, তাদের বাসস্থান দেখতে হবে, এগুলোর উপরে বেস করে দুইটাকে আমরা সিমিলার বলতে পারি। সেই জন্য সবগুলা দেখেই সিমিলার বলা যাবে না। সো বি নাম্বারটাই বেস্ট অপশন। তারপরে দেখি সি নাম্বার কি বলতেছে। The writer has made a mistaken analogy between two dissimilar qualities. এই দুইটা ডিসিমিলার কোয়ালিটির অ্যানালজি করতে ভুল করছে। নো, অ্যানালজি তো ভুল না, এটারও গ্রেই কালার, এটারও গ্রেই কালার, নো, এটা আসে না। সো এটাও বাদ। ডি নাম্বার, দ্য রাইটার হ্যাজ ইউজড আ ফ্যালাসি। না, রাইটার ফ্যালাসির মধ্যে নাই। ফ্যালাসি মানে কি? অলিক কল্পনা। নো, অলিক না, রাইটার দেখেই বলছে গ্রেই কালার, গ্রেই কালার। সো এটাও না। সো দ্য রাইটার হ্যাজ ফেইল্ড টু এক্সপ্রেস। সো আনসার হলো বি ফর বাংলাদেশ, যে রাইটার দুইটা ডিসিমিলার জিনিসকে শুধু রঙের ওপরে বেস করে যেহেতু তারা সিমিলারিটি তৈরি করার চেষ্টা করেছে, এই কারণে রাইটার ভুল। সো আমার বি ফর বাংলাদেশ, এটা হলো বেস্ট আনসার। একটু কি কমেন্টস করবা আমি একটু বুঝাইতে সক্ষম হচ্ছে কিনা, কারণ তোমরা এর আগে কোনোদিনই কিন্তু ইংলিশ পড়ছো, ম্যাথ পড়ছো, জেনারেল নলেজ পড়ছো, বাংলা পড়ছো, কোনোদিন কিন্তু ক্রিটিক্যাল রিজনিং পড়ো নাই, যদি কেউ এমবিএর প্রস্তুতি না নিয়ে থাকো বা জিম্যাটের প্রস্তুতি। সো একদম জীবনের প্রথম, যেহেতু তোমাদের বেশিরভাগ স্টুডেন্টদেরই একদম লাইফের প্রথম এই ক্রিটিক্যাল রিজনিং তোমরা পড়তেছো। সো একটু বলবো আমি কিছুটা বুঝাইতে সক্ষম হচ্ছে কিনা প্লিজ, বা যদি না বোঝো সেটাও একটু বলবা প্লিজ। হ্যাঁ, আচ্ছা, লিও মেসি অফ টার্নিং পয়েন্ট। আচ্ছা, ওকে সুমন স্যার, থ্যাংক ইউ মাই প্লেজার। একটু বলবেন জাস্ট। হ্যাঁ, আসেন তাহলে আমরা 6 নাম্বার কোশ্চেন হয়ে গেল, এবার আসেন 7 নাম্বার কোশ্চেনটা চলে যাব। ভাই ভয় পাবেন না, একটা জিনিস আমাকে শিখতে হবে, আমি যদি এইটা পারি অন্য কেউ পারে না, তার মানে কি আমি 5টা যদি কোশ্চেনের মধ্যে 3ও পাই, অন্যদের থেকে আমি 3 আগানো। সো আমি তো ওইটা আরো বেশি আমি ভালো করতে পারবো, তাই না? সো একটু মাথায় রাখবেন আমরা। আচ্ছা আচ্ছা, সিংহা সুমন, আচ্ছা থ্যাংক ইউ। লামিয়া সামিয়া, ওকে, ঠিক কি ব্যাপার, লামিয়া সামিয়া 2 বোন নাকি? আচ্ছা, অভিজিৎ, আচ্ছা জি স্যার অনেক ভালো। আচ্ছা থ্যাংক ইউ। আর কোনো কথা নেই, আসেন তাহলে আমরা আমাদের 6 নাম্বার কোশ্চেনে, সরি 6 না 7 নাম্বার কোশ্চেনে চলে যাব। এবং এগুলাই রিপিট হয়, এগুলাই পরীক্ষায় আসে, আইবি এর এমবিএ। আরেকটা কথা বলি, বাংলাদেশ ব্যাংকের এডিতে এসেছিল, যদিও ক্রিটিক্যাল রিজনিং আসেনি, পাজেল এসেছিল। নেক্সট ক্লাসটা অবশ্যই করবেন, কারণ পাজেলটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাজেলটা ক্রিটিক্যাল রিজনিং দুইটাই আসে বেশি, তবে পাজেলটা বাংলাদেশ ব্যাংকের রিটেনেও আসে, সো এই জন্য মাথায় রাখবেন আপনারা। ওকে জি স্যার, বুঝতেছি। আচ্ছা ওকে রয়, অসংখ্য ধন্যবাদ। রাহা, এর আগে কোনোদিন এভাবে আচ্ছা পড়া হয়? অবশ্যই পড়ো নাই, কারণ এটা একদম নতুন তোমাদের। ওকে, আর কোনো কথা নেই, আসো আর কমেন্টস না, এবার আমরা আবার আমাদের কোশ্চেনে ফিরে আসবো। আমি আবারও বলবো আজকের ক্লাসটা তোমরা শেয়ার দিয়ে রাখতে পারো। হ্যাঁ, কারণ ক্রিটিক্যাল রিজনিং এর পরে কেউ ক্লাস নেইনি, এর আগে আমি 100তে 100 কোনো প্রতিষ্ঠানই নেইনি। সো ইনশাল্লাহ এগুলো খুব কম ক্লাস হয়। সো তোমরা ক্রিটিক্যাল রিজনিংটা প্রাইভেট ব্যাংকের পরীক্ষার আগে একবার দেখে যাবে। আজকের ক্লাস এবং নেক্সট ক্লাস, এই 2টা ক্লাস তোমরা একটু শেয়ার দিয়ে রাখবে, এটা বেস্ট হবে তোমাদের জন্য। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আসো তাহলে আমরা 7 নাম্বার কোশ্চেনে চলে আসি। ওকে, হ্যাঁ শাহিনুর রহমান, অসংখ্য ধন্যবাদ ভাই। শাহরিন, আচ্ছা CR7 অফ টার্নিং পয়েন্ট। ওকে, তানভীর আহমেদ সোহাগ, অসংখ্য ধন্যবাদ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আসো তাহলে আমরা 7 নাম্বার কোশ্চেনটা সলভ করি। ওকে, আসো কি বলতেছে। আচ্ছা, আরেকটা খুব মজার কোশ্চেন, এটা আইবি এর এমবিএ তে 2 বার আসছে, হ্যাঁ খুবই মজার, ভালো লাগবে তোমাদের। এই কোশ্চেনটা অ্যাটলিস্ট করো, ভালো লাগবে। আমি বলি, সবাই শোনো। মেডিকেল রিসার্চ মানে মেডিকেলের একটা গবেষণা হ্যাজ ক্লেইমড, দাবি করেছে, আ ভেরি হাই অ্যাসোসিয়েশন, খুব বড় একটা সম্পৃক্ততা আছে বিটুইন স্মোকিং অ্যান্ড লাং ক্যান্সার। ভাই মেডিকেলে একটা রিসার্চ হয়েছে, ওই রিসার্চে দেখা গিয়েছে যে স্মোকিং এবং লাং ক্যান্সার এই দুইটার মধ্যে খুব ভালো একটা জোরালো সম্পর্ক আছে। তার মানে কি, যারাই বেশিরভাগ স্মোকিং করে তাদের বেশিরভাগ মানুষ লাং ক্যান্সারে আক্রান্ত হয়। দেখা গিয়েছে একটা ক্লোজ রিলেশন আছে স্মোকিং এবং লাং ক্যান্সারের মধ্যে। ইয়েট তারপরেও উই সি মেনি স্মোকার্স, তারপরেও আমরা দেখেছি অনেক ধূমপায়ীরা শোয়িং নো সাইন্স অফ লাং ক্যান্সার, তারপরেও আমরা দেখি অনেকেই ধূমপান করে কিন্তু তাদের লাং ক্যান্সার হয়নি। ওকে,
মানে কি, একটা রিসার্চ হয়েছে, এই গবেষণায় দেখা গিয়েছে লাং ক্যান্সার এবং স্মোকিং এই দুইটার মধ্যে একটা ক্লোজ রিলেশন আছে, কিন্তু তারপরেও অনেকেই ধূমপান করে কিন্তু তাদের লাং ক্যান্সার হয়নি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে মেনি ভিকটিমস অফ লাং ক্যান্সার হ্যাভ নেভার স্মোকড। আবার অন্যদিকে গিয়ে দেখা গিয়েছে অনেকেই লাং ক্যান্সার আক্রান্ত কিন্তু জীবনে তারা ধূমপান করে নাই। ভাই ভালো করে বুঝো, মেডিকেলে একটা গবেষণা হয়েছে, এই গবেষণায় দেখা গিয়েছে লাং ক্যান্সার এবং স্মোকিং এর মধ্যে একটা ক্লোজ রিলেশন আছে। এবার বলতেছে অনেকেই ধূমপান করে কিন্তু লাং ক্যান্সার হয়নি, আবার অনেকে লাং ক্যান্সার হয়েছে সে জীবনে ধূমপান করে নাই। কেমন না? ওকে, এবার এটা আসো। From the above statement we can conclude that ওপরের যে বক্তব্যটা দেয়া হলো এই বক্তব্য থেকে আমরা কি কনক্লুড করতে পারি, কোন মন্তব্যে পৌঁছাইতে পারি, এটা তোমাদেরকে বলতে হবে। ভাই আবার শোনো বক্তব্যটা। মেডিকেলে একটা গবেষণায় দেখেছে যে স্মোকিং এবং লাং ক্যান্সারের মধ্যে ক্লোজ রিলেশন আছে। যারাই বেশি স্মোকিং করে তারাই লাং ক্যান্সারে আক্রান্ত হয়। এরপরে বলল কিন্তু অনেক স্মোকারদের দেখি লাং ক্যান্সার হয়নি, আবার অনেকের লাং ক্যান্সার হয়েছে কিন্তু তাদের দেখি তারা জীবনে স্মোকিং করে নাই। এই যে আমি কথাবার্তা বললাম, এই কথাবার্তা থেকে নিচের কোনটাকে আমরা উপসংহার হিসাবে টানতে পারি সেটা তোমাদেরকে বলতে হবে। সেটা কি একটু যদি আপনাদেরকে দেখাই। প্যাসিভ স্মোকিং। আচ্ছা প্যাসিভ স্মোকিং কি? ধরেন আমি স্মোক করতেছি আমার সাথে, আচ্ছা আমি জীবনে স্মোকিং করিনি, আমি এটাকে খুব আমার মানে খুবই গিনগিন করে। আচ্ছা আমি মনে করি স্মোকিং করতেছি, আমার সাথে যে সন্তান, আমার ওয়াইফ, আমার বাবা মা তারাও কিন্তু আক্রান্ত হয়। এটা কি বলে? প্যাসিভ স্মোকিং। আচ্ছা প্যাসিভ স্মোকিং ইজ মোর ডেঞ্জারাস দ্যাট অ্যাক্টিভ স্মোকিং। ভাই অ্যাক্টিভ স্মোকিং, প্যাসিভ স্মোকিং কোনটা ডেঞ্জারাস? ওপরের বাক্যে কি এই নিয়ে কথা বলা হয়েছে? নো, এই নিয়ে কথা বলা হয়নি। সো এটা উপসংহার টানা যায় না। স্মোকিং মে নট বি দ্য অনলি কজ অফ লাং ক্যান্সার। ভাই স্মোকিং এটা লাং ক্যান্সারের প্রধান কারণ, কিন্তু এইটাই একমাত্র কারণ নহে, হয়তো অন্যান্য আরো কারণ আছে। এই কারণেই স্মোকিংটা বেশি বড় মেজর কনসার্ন, মেজর কারণ, কিন্তু এইটাই একমাত্র না, হয়তোবা এটার পাশাপাশি আরো একটা কারণ থাকতে পারে। এই জন্যই স্মোকিং এর সাথে ক্যান্সারের ভালো সম্পর্ক, কিন্তু অনেকে স্মোকিং করে কিন্তু ক্যান্সার হয় না, অনেকে আবার ক্যান্সার হচ্ছে সে স্মোকিং করে না। তার মানে কি স্মোকিং একমাত্র কারণ না, এটা ছাড়াও অন্যান্য কারণও আছে, তবে স্মোকিং হয়তোবা প্রধান কারণ। ইয়েস, আনসার আমি বি নাম্বারটাই নিতে চাই। স্মোকিং মে নট বি দ্য অনলি ওয়ান রিজন ফর কজিং ক্যান্সার। সেটাই আনসার বি ফর বাংলাদেশ। ওকে, সায়েদা, প্রীতম, মুনতাহারা, জিসুর, কি লিখলে এটা, জসি ইসলাম, রিয়াদ, নাইম, নিশাদ। আমার খুবই ভালো লাগতেছে, কারণ আমি যখন ইংলিশ ক্লাস নিয়ে আমি এতগুলো স্টুডেন্টের কমেন্টস পাই না। তোমরা প্রত্যেকটা আনসারে 20-25টা করে কমেন্টস করতেছো, এটা ভালো লাগতেছে। তানবির আহমেদ সোহাগ, বি, ভেরি গুড ভেরি গুড। তোমরা বুঝতেছো প্রত্যেকটা আনসারে আমি 30-35টা করে কমেন্টস পাচ্ছি। নাইস নাইস, পার্টিসিপেট করো ভাই একটু প্লিজ। ওকে ওকে, তামান্না সুলতানা, বিথি, বি। তার মানে আমি তোমাদের বুঝাইতে পেরেছি, এটা দ্যাটস গ্রেট। সেইটা আনসার। আচ্ছা পরেরটা যদি দেখি, দ্য রিসার্চ ফাইন্ডিংস আর ইনকনসিস্টেন্ট উইথ দ্য এভিডেন্স ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড। নো, বাস্তবতার সাথে এটার অমিল তা না। নো, কারণ ক্যান্সারের অন্যতম কারণ কিন্তু কি এই স্মোকিং। স্যার আপনার ক্লাস করে কঠিন টপিক কেউ কঠিন মনে হয় না, খুব সহজ। আচ্ছা রনি চন্দ্র বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করি ভাই টার্নিং পয়েন্টের প্রত্যেকটা টিচার আমরা ব্যাংক, যেখানে ব্যাংকের দরকার, ব্যাংক রিলেটেড প্রস্তুতির জন্য যা যা দরকার আমরা কিন্তু সেটা এখানে উপস্থাপন করার চেষ্টা করি। আরেকটা কথা বলি, আজকে শনিবার, যারা একদম ফ্রেশার আসো তাদের জন্য কিন্তু একটা সেমিনার আছে। আমি সেমিনার নিয়ে সুযোগ পাই না, কিন্তু আজকে যেহেতু সরকারি ছুটি তোমরা জানো কিনা, যার জন্য আজকে সুযোগটা পাচ্ছি। আমি গতকাল সেমিনারটাও নিয়েছিলাম, ওইটা মনে করছিলাম লাস্ট সেমিনার হবে। সো আজকে তোমরা যারা একদম ফ্রেশার তারা কিন্তু আমাদের জুমে যুক্ত হইতে পারো সেমিনারে। হ্যাঁ, সো একটু ইনফরমেটিভ কিছু পাবে। যারা আগে করো নাই আমি বলবো আজকে সেমিনারটা করতে পারো। ওকে, আরেকটা ব্যাপার, প্রিমিয়াম রিটেন ব্যাচও কিন্তু আসতেছে আমাদের। সো প্রিমিয়াম রিটেন ব্যাচটা সম্পূর্ণ আমি চালাই, সেটাও কিন্তু তোমরা যুক্ত হতে পারো। আচ্ছা ওকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ওকে ওকে ওকে, সো তোমরা সবাই পেরেছো, এটা আমার খুব ভালো লাগছে। সো বি নাম্বারটা আনসার, দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট। ওকে, আর এইভাবে কমেন্টস করতে হয়, হ্যাঁ, কারণ ভালো লাগবে, এবং না পারলেও আমরা দেখবো কেন আমি পারবো না, ইনশাল্লাহ আস্তে আস্তে অবশ্যই সম্ভব। আরেকটা কথা, মাস্টার ব্যাচ মিস করা যাবে না। মাস্টার ব্যাচের ক্লাস প্রতি শুক্রবার 11টার সময় অনলাইন, প্রতি শনিবার 12টার সময় অফলাইন। ওকে, মনে থাকে জানো। হ্যাঁ আসো তাহলে আমাদের, আরো একটা মজার জিনিস,
ভাই 7 নাম্বার যেমন মজার 8 নাম্বারটা বেশি মজার। আমি 8 নাম্বারের আনসার তোমাদের কাছ থেকেই চাবো, আগে থেকে আনসার করবা না, আমি বলবো তারপরে আনসার করবা। স্যার আপনি কি 25 ব্যাচে ক্লাস নিবে? হ্যাঁ আমি সব ব্যাচেই ক্লাস, মাস্টার ব্যাচে সব ক্লাস আমার, রিটেনের বেশিরভাগ ক্লাস আমি। ওকে মাই ডিয়ার, আচ্ছা 5-7B। ওকে মাই ডিয়ার, আসো তাহলে 8 নাম্বার কোশ্চেন কি বলতেছে সেটা আমরা দেখবো। অনেক বড় একটা গল্প, এই গল্পটা আগে বুঝবো। ক্রিটিক্যাল রিজনিং নাথিং, শুধুমাত্র মিনিংটা বুঝা, এই জন্য খুব ভালো। আমি জানি না ম্যাথ টিচাররা বেশিরভাগ ক্ষেত্রে বলে যে ক্রিটিক্যাল রিজনিং আমাদের সাবজেক্ট, কিন্তু আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ক্রিটিক্যাল রিজনিং ইংলিশ শিক্ষকদের সাবজেক্ট। হ্যাঁ একটু রিজনিং লাগবে, সো রিজনিং তো আমরাই ভালো পারবো তাই না? ওকে সো আসো তাহলে এটা আমরা করি, কারণ শুভ্র স্যার তারেক স্যার নেই, আমি বললাম না লাইভটা আমিই নিব, আপনারা নিলে পরে নেবেন। আচ্ছা ওকে ফাইন, সো আসো তাহলে আমরা এটা একটু দেখি কি বলতেছে, একটু দেখো। মিস্টার অ্যান্ড মিসেস জন, ভাই মিস্টার মানে কি হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ডের নাম কি মিস্টার জন, আর ওয়াইফের নাম কি মিসেস জন। তোমরা জানো কি না খ্রিস্টান ধর্মে দাদার নামে বড় ছেলের নাম হয়, দাদার নামে বড় ছেলের নাম হয়, মানে ওদের একটা নাম থাকলে হয়, ডেভিড, ডেভিড 1, ডেভিড 2, ডেভিড 3। আমাদের যেমন এক একজনের এক এক নাম খুঁজে বের করতে হয়, তাদের কষ্ট কম, তারা একটা মনে রকম নাম ফিক্সড করতে পারলে ওর ফুল জেনারেশন 1 2 3 4 5 দিয়ে 100 পর্যন্ত যাইতে পারে। সেই জন্য এখানে নামের জন্য আপনারা কিন্তু কনফিউজড হবেন না। একটু দেখেন, মিস্টার অ্যান্ড মিসেস জন মানে হাজব্যান্ড এবং ওয়াইফ, অ্যান্ড দিয়ার সন শুধু জন। ভাই হাজব্যান্ডের নাম হলো মিস্টার জন, ওয়াইফের নাম হলো মিসেস জন, আর ছেলের নাম হলো শুধু জন। মনে থাকে জানো? তাহলে হাজব্যান্ডের নাম মিস্টার জন, ওয়াইফের নাম মিসেস জন, আর ছেলের নাম হলো শুধু জন। হ্যাঁ ওকে একই স্পেলিং, ও জোয়ান জোয়ান। আচ্ছা যেটাই হোক, তাহলে মিস্টার অ্যান্ড মিসেস জোহান অ্যান্ড তাদের পুত্র জন ওয়ান্ট, তারা চায় টু ক্রস দ্য ডার্ট রিভার। ডার্ট রিভার নামে একটা নদী আছে, তারা ওই নদীটা পার হইতে চায়। ওকে প্রথম লাইন পড়লাম। তাহলে মিস্টার জন, মিসেস জন এবং ওদের পুত্র জুহান, তারা তিনজন একটা নদী পাড়ি দেবে, যে নদীর নাম হলো ডার্ট রিভার। এবার আসো, দ্য অনলি ওয়ে, একমাত্র যে ওয়ে অ্যাক্রস ইজ উইথ মিস্টার জন ইন হিজ রোবোট। আর এই নদীটা পার হওয়ার জন্য একমাত্র ওয়ে আছে, একটা নৌকা আছে, সেই নৌকার মাঝি এই নদীটা পার করে। সেই মাঝির নাম কি? JON, মিস্টার জন। জন এই হাজব্যান্ডের নাম জোহান, ওয়াইফের নাম মিসেস জুহান, ছেলের নাম জন, আর যে নদী পার করবে সে হলো জন। তোমাদের কনফিউজ করার জন্য কত কি করছে দেখো, টেনশন করে না, আমি বলি সবাই দেখো। এবার আসো, মিস্টার জন, মিস্টার জন মানে মাঝি, মাঝি। মিস্টার জন উইল নট অ্যালাউ এনিওয়ান, সে কাউকে অ্যালাউ করে না টু রো হিজ বোট, মানে মিস্টার জন মানে নৌকার মাঝি, সে তার নৌকা কাউকে চালাইতে দেয় না, সেই শুধু নৌকা চালায়। অ্যান্ড উইল টেক অনলি ওয়ান পারসন অ্যাট আ টাইম ইন হিজ বোট, আর সে কি করবে জানো? ওই বোটে একজন একজন করে নেবে, একজন একজন করে নেবে। ক্লিয়ার? সে কখনোই দুইজন নেয় না। ওকে আমি আবারও বলি, তাহলে কি পড়লাম? প্রথমত হলো মিস্টার জোহান, মিসেস জোহান, হাজব্যান্ড ওয়াইফ, ওদের সন্তানের নাম জন, ওরা ডার্ট রিভার পাড়ি দেবে, আর ডার্ট রিভার পাড়ির জন্য একজন মাঝি আছে, সেই মাঝির নাম JON। এখন জন সে তার নৌকা কাউকে চালাইতে দেয় না, আর সে একজনের বেশি তার নৌকায় কাউকে উঠায় না। ওকে ফাইন হলো। এবার আসো জোহান, জোহান মানে কি? পুত্র, পুত্র। জোহান ইজ অনলি আ লিটিল বয়, এখন জোহান তো ছোট একটা বালক, সো হি ক্যান নট বি লেফট অ্যালোন অন দ্য রিভার ব্যাঙ্ক। রিভার ব্যাঙ্ক, রিভার ব্যাঙ্ক মানে কি? নদীর ধারে। এই কারণে সে একা একা কোনো নদীর ধারে থাকতে পারবে না। ভালো করে বুঝবেন, মানে ওদের যে সন্তান জন, জন হলো ছোট একটা বালক, এই কারণে বলা হয়েছে ওকে কোনোভাবেই একা একা নদীর কিনারায় রাখা যাবে না। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন ইজ নট পার্ট, নিচের কোন কন্ডিশনটা সম্পৃক্ত নয়? দ্য সাকসেসফুল প্যাসেজ জনস ক্রস দ্য রিভার, এই নদী পারাপারের ক্ষেত্রে নিচের কোন অপশনটা সম্পৃক্ত নয়? ভাই একটু কান খুলে ভালো করে শোনো আমি কি বলতে চাই। প্রথমত মিস্টার জন হাজবেন্ড, মিসেস জোহান ওয়াইফ, ওদের পুত্র শুধু জন, ওরা একটা নদী পাড়ি দেবে, নাম ডার্ট রিভার। ওই নদীর মাঝির নাম শুধু JON, মিস্টার জন। এখন মিস্টার জন মানে ওই নদীর মাঝি, নৌকার মাঝি, সে কি করে? তার নৌকা কাউকে চালাইতে দেয় না, আবার সে একজনের বেশি কি করে না? কাউকে ওই নৌকায় নেবে না। তার মানে কি? একবার হাজবেন্ডকে নেবে, একবার ওয়াইফকে নেবে, একবার সন্তানকে নেবে, তিনবারে তিনজনকে নেবে, যেহেতু একবারে কারোর দুইজন নেয় না, একজনের বেশি নেয় না। এবার আরেকটা সত্য বললো,
ওদের যে পুত্র শুধু জোহান, ওই জোহান যেহেতু ছোট মানুষ, সে একা একা নদীর কোনো কিনারায় থাকতে পারবে না। এর ওপরে বেস করে নিচের কোনটা এই প্যাসেজের সাথে সম্পৃক্ত নয়। ভাই একটু বুদ্ধি খোলো না, বাচ্চা একা একা কোনো কিনারায় থাকতে পারবে না, তার মানে কি বাচ্চাকে শুরুতে পার করতে পারবে? নো, বাচ্চাকে যদি শুরুতে পার করে তাহলে কিন্তু বাচ্চা ওই পাশে একা একা থাকতেছে। আবার বাচ্চাকে কিন্তু লাস্টেও পার করতে পারবে না, কারণ আগে বাপকে নিল, তারপরে মাকে নিল, কিন্তু বাচ্চা তো কিনারায় একা একা থেকে গেল, তাহলে বাচ্চা কিন্তু একা একাও থাকবে না। কোনটা না, আগে তোমাদের আনসার নিব, তারপরে আমি বলবো। আগে আমি তোমাদের আনসার নিব, তারপরে এই নিচের কোন অপশনটি ওপরের এই প্যাসেজের সাথে সম্পৃক্ত না। ওকে, প্রীতম আনসার করেছে, দ্যাটস গ্রেট প্রীতম, তুমি বলেছো সি, আর সাকিব আনসার করছে ই। ওকে, দেখি আমি, সাকিব ই বলছে। হ্যাঁ, নিচের কোনটি সম্পৃক্ত নয়? নিচের কোনটি সম্পৃক্ত নয়? নিচের কোনটি সম্পৃক্ত নয়? হুইচ ইজ নট পার্ট। একটু দ্রুত দ্রুত দ্রুত, নিচের কোনটি সম্পৃক্ত নয়? আচ্ছা, অভিজিৎ আনসার করেছে সি। আচ্ছা, মিসবা পিয়াল আনসার করছে ডি। ওকে, এক একজনের এক এক রকম আনসার পাচ্ছি, এটা বেস্ট কনফিউজিং, ভাল লাগছে। আচ্ছা, সিয়াম আনসার করছে সি, আরো 10টা আনসার চাই, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, নাইম আনসার করছে ই। ওকে, এস এম মেহেদি আনসার করছে সি। ওকে, সির পাল্লা ভারী, ঠিক আছে, একটু দেখতে চাই, সির পাল্লা ভারী। আচ্ছা, নির্জনা চৌধুরী আনসার করছে ডি, মিলন আনসার করছে ই। ওকে, আচ্ছা, সুমা আক্তার সে আনসার করছে সি। স্যাম নাকি, হ্যাঁ স্যাম আনসার করছে সি। রবিন খান আনসার করছে সি, অফকোর্স সি, ওরে বাবা রবিন। আচ্ছা, মনিরুজ্জামান সি। আচ্ছা, রবিন যেহেতু অফকোর্স সি বলছে, আমিও অফকোর্স সি বলবো, আনসার সি ফর চিটাগং। এই পাগল, আনসার বলছে কি হুইচ ইজ নট পার্ট, মানে কি নিচের কোনটা সঠিক নয়। আমাকে তো সঠিকটা বের করতে বলিনি, ভুলটা বের করতে বলছে। তাহলে একটু শোনো কি বলতেছে, ভুলটা কি। আচ্ছা, মিস্টার জন ক্রস দ্য রিভার ফার্স্ট। এই হাজবেন্ড আগে যাইতে পারে, ওয়াইফও আগে যাইতে পারে, এতে কোনো সমস্যা নাই, সেটা সম্পৃক্ত প্যাসেজের সাথে যায়। আমাকে বের করতে হবে প্যাসেজের সাথে কোনটা খাপ খাই না, এটা মাথায় রাখতে হবে। সো মিস্টার জন ক্রসেস দ্য রিভার লাস্ট, হ্যাঁ এটাও তো যায়। ছেলে আগে যাইতে পারবে না, ছেলে লাস্টে যাইতে পারবে না, কিন্তু বাপ আগেও যাইতে পারে, লাস্টেও যাইতে পারে, মা আগেও যাইতে পারে, লাস্টেও যাইতে পারে, এতে কোনো সমস্যা নাই। সো এ নাম্বারটাও প্যাসেজের সাথে যায়, বি নাম্বারটাও প্যাসেজের সাথে যায়। আমাকে তো প্যাসেজের সাথে যাই বলে নাই, কোনটি প্যাসেজের সাথে ইজ নট পার্ট, যাই না, সেটা বের করতে হবে। মিস্টার অ্যান্ড মিসেস জন ক্রস টুগেদার, এই ওরা কোনোদিন একসাথে যাইতে পারবে? মিস্টার অ্যান্ড মিসেস জোহান, ওরা হাজবেন্ড ওয়াইফ না? বলছিল না নৌকাতে কোনোদিন আমরা একত্রে নিই না, একসাথে দুইজন। সো এইটাই যাই না, আবার এইটাই সঠিক আনসার, কেন আমাকে তো বের করতে বলছে কোনটা যাই না। সো সি নাম্বারটাই আনসার। জন ক্রসেস দ্য রিভার ফার্স্ট, ওমা জন মানে হাজবেন্ড, হ্যাঁ জন ক্রসেস দ্য রিভার ফার্স্ট, জোহানকে এই এটাও তো যায় না। জোহান ক্রসেস দ্য রিভার ফার্স্ট, জোহান রিভারটা ক্রস করতে পারে না। এই এটাই তো সঠিক, এটাও তো সঠিক, এটাও সঠিক। এই জন মানে কি পুত্র, এই পুত্র কি আগে নদী পার করতে পারবে? জন ক্রসেস দ্য রিভার ফার্স্ট, পুত্র তো কোনোদিনই আগে পাড়ি দিতে পারবে না, পুত্র ম্যান্ডেটরি সেকেন্ড। কেন? পুত্র যদি আগে পাড়ি দেয়, পুত্র যদি আগে চলে যায়, তাহলে তো কি হবে, তাহলে তো ওই পাশে সে একা থেকে যাবে। এই জন্য এটাও কিন্তু প্যাসেজের সাথে যায় না, দুইটাই যায় না। আর 3 নাম্বার, জন ক্রসেস দ্য রিভার সেকেন্ড, এই পুত্র তো সেকেন্ডেই যাবে, আগে হয় মা যাবে নাই বাবা যাবে, লাস্টে মা যাবে না বাবা যাবে, পুত্র সেকেন্ডেই যাবে। তাহলে আনসার হবে সি নাম্বারটা আর ডি নাম্বারটা, এই দুইটার যে কোনো একটা প্রশ্নে থাকবে। আমি বলি প্রশ্নে কি ছিল মনে পড়েছে, মিস্টার অ্যান্ড মিসেস জন, এখানে ডু নট ছিল, ডু নট হইলে আনসার কিন্তু ডি ফর ঢাকা। এই এখানে এই যে সি নাম্বারটা ডু নট ছিল, মিস্টার অ্যান্ড মিসেস জন ডু নট ক্রস টুগেদার, তাইলে তো ঠিক আছে, ওরা তো একসাথে যাইতে পারবে না। আনসার হলো ফাইনালি ডি ফর ঢাকা, ফাইনালি ডি ফর ঢাকা, এটা হলো আনসার। এটা কোনোদিনই হবে না। জন মানে কি পুত্র, জন মানে কি পুত্র, এই পুত্র কি কোনোদিন আগে থাকতে পারবে?
পুত্র যদি আগে যায় তাহলে ওই পাশে তো সে একা একা থেকে যাবে, কিন্তু পুত্র তো কোনো সাইডেই একা একা থাকতে পারবে না। সো ডি এটা ঠিক আছে, ইও ঠিক ছিল, সরি সিও ঠিক ছিল, কিন্তু সিতে যেহেতু ডু নট, দুইটা তো আনসার নিব না, এই জন্য পরীক্ষায় কিন্তু ডি নাম্বারটাই আসবে, এখানে ডু নট আসবে। ডু নটটা টাইপ করতে গিয়ে হয়তো দেইনি বা ভুল হয়েছে এটা। সো আনসার হবে এখন ডি ফর ডি। ইউরোপ ই কোনোদিনই হবে না, কারণ কি জন ক্রসেস দ্য রিভার সেকেন্ড, 100তে 100, পুত্র সেকেন্ডেই যাবে, কারণ কি সেকেন্ডে না গেলে তো ও যে কোনো এক সাইডে একা একা, ও তো একা একা থাকতে পারবে না, কি সে ই না। আচ্ছা জি স্যার, সি ডির মধ্যে কনফিউশন হয়ে গিয়েছিল, হ্যাঁ আনসার হবে ডি ফর ঢাকা। সি নাম্বারে ডু নট চলে আসবে, ডু নট চলে আসবে। ভাই এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে, অনেক মানে অনেক। সো তোমরা এটা ঠাটা মুখস্থ, হ্যাঁ ওকে মাই ডিয়ার, খুব মজার একটা কোশ্চেন ছিল। সো এটা একটা ভালো কোশ্চেন আমার দৃষ্টিতে। আচ্ছা 9 নাম্বারটা, এটা খুব কনফিউজিং একটা কোশ্চেন, এটা কিন্তু অনেকেই ভুল করে, হ্যাঁ অনেক কনফিউজিং একটা কোশ্চেন, এবং আমরা যারা কমার্সের বা ইকোনমিক্সের স্টুডেন্ট তারা এটা অনেক ভালো করে বোঝে, হ্যাঁ। সো তারপরেও আসো আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা 9 নাম্বারটা পরে বলি, আগে 10 নাম্বারটা আগে বলি, কারণ 10 নাম্বারটা পরীক্ষায় বেশি আসে, 10 নাম্বারটা পরীক্ষায় বেশি আসে, হ্যাঁ। আচ্ছা এখন আসি আমরা অ্যাজাম্পশন, কনক্লুশন, এগুলো জাস্ট কোশ্চেন প্র্যাকটিস করতে করতেই চলে আসে। ক্রিটিক্যাল রিজনিং জাস্ট মিনিংটা বুঝতে হবে, আর কিছু ক্লু আমি তোমাদেরকে ধরাই দিব। প্রথমে যেমন ধরাই দিয়েছি অনলি, অনলি থাকলে কি হয়, এইভাবে একটু বুঝবা। এরপরে কি বললো পরেরটা, কোনটাকে আমি উইকেন্ড করবো, স্ট্রেংথেন করবো, আসতেছে আরো সামনে। ওকে সো আসি, অনেক চিন্তা করে ডি বলেছি স্যার। আচ্ছা মিসবা অসংখ্য ধন্যবাদ, তোমার চিন্তার ফল ঠিক আছে। আচ্ছা আর কথা না বলি, ওকে আসেন, আমি একটু কষ্ট হয়ে গেছে, আজকে খুব বড় একটা ক্লাস নিয়েছি এবং এসিটা নষ্ট ছিল আজকে আমাদের অফলাইনে, যার জন্য একটু প্রবলেম হয়েছে, হ্যাঁ। যারা তোমরা কি কেউ করেছো কিনা মাস্টার বেসের ক্লাস? একটু আগে একটা মাস্টার বেসের ক্লাস নিয়েছি আমি, অফলাইনে নিয়েছি, কেউ আসো কিনা এর মধ্যে একটু আওয়াজ দিও, হ্যাঁ। আচ্ছা ওকে মাই ডিয়ার, তাহলে আসো আমরা এখন পরেরটাই চলে যাই। পরেরটা 10 নাম্বার, এটাও আমি অনেকবার পরীক্ষায় আসতে দেখেছি, এই জন্য আমি একটু 10 নাম্বার কোশ্চেনটা তোমাদেরকে আগে করাচ্ছি, ক্লিয়ার? একটু দেখি কি হবে। হ্যাঁ দেখেন 10 নাম্বার কি বলতেছে, বেশ বড়, বড় হোক ভয় পাওয়ার কিছু নেই, একদম ইজিলি আপনাদের এটা সলভ হয়ে যাবে, ক্লিয়ার বিষয়টা? দেখেন ইন রিসেন্ট ইয়ার একটু দাঁড়ান। আচ্ছা ইন রিসেন্ট ইয়ার, সম্প্রতিকালে বা সাম্প্রতিক বছরগুলোতে, মেনি ক্যাবিনেট মেকার মানে কি, যারা কাঠ মিস্ত্রি মনে করতে পারি আমি, মেনি ক্যাবিনেট মেকার হ্যাভ বিন উইনিং অ্যাক্লেইম, অনেক কাঠমিস্ত্রি প্রশংসা পাচ্ছে, বর্তমান বছরে দেখা যাচ্ছে অনেক কাঠমিস্ত্রি প্রশংসা পাচ্ছে অ্যাজ আর্টিস্ট, কি হিসাবে? আর্টিস্ট হিসাবে। দেখবেন যারা কাঠের কাজ করে, খাট, ড্রেসিং টেবিল বা আলমারি তৈরি করে, তারা কি সুন্দর পাখি, কি সুন্দর সুন্দর ফুল, এগুলা দিয়ে কিন্তু খাটটাট তৈরি করে। এই জন্য বলতেছে বর্তমান বছরে অনেক কাঠমিস্ত্রিরা তাদেরকে শিল্পী হিসাবে প্রশংসিত করা হচ্ছে। ওকে ফাইন, এরপরে কি বললো? বাট সিন্স ফার্নিচার মাস্ট বি ইউজফুল, কিন্তু যেহেতু ফার্নিচার খুবই ইউজফুল একটা জিনিস, ক্যাবিনেট মেকার্স, কাঠমিস্ত্রিদের, মাস্ট এক্সারসাইজ দেয়ার ক্রাফট উইথ অ্যান আই টু দ্য প্র্যাকটিক্যাল ইউটিলিটি। ভাই ভালো করে দেখেন না, যেহেতু ফার্নিচার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই কারণে ক্যাবিনেট মেকারদের অবশ্যই চিন্তা করতে হবে, তাদেরকে মানে কি লক্ষ্য রাখতে হবে কোন দিকে? প্র্যাকটিক্যাল ইউটিলিটির দিকে, আমাদের প্র্যাকটিক্যাল ফার্নিচারের প্র্যাকটিক্যাল ইউজের দিকে তাদেরকে কনসার্ন দিতে হবে, অফ দেয়ার প্রোডাক্ট। তাহলে প্রথমে দুইটা লাইন একটু ভালো করে শোনেন। প্রথমটা বললো কি, যে বর্তমান সময়ে কাঠমিস্ত্রিরা শিল্পী হিসাবে প্রশংসা কুড়াচ্ছে, কিন্তু তাদেরকে এটাও মনে রাখতে হবে ফার্নিচার খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার, এই কারণে তাদেরকে কি করতে হবে? প্র্যাকটিক্যাল ইউটিলিটির দিকে বেশি মনোযোগ দিতে হবে। এবার শোনো, ফর দিস রিজন, এই কারণে ক্যাবিনেট মেকিং ইজ নট আর্ট, এই কারণে আমরা ক্যাবিনেট মেকিংকে শিল্প বলতে পারতেছি না। ভাই প্রথমে কিন্তু ক্যাবিনেট মেকারদের কি আমরা শিল্প হিসেবে হাততালি দিচ্ছিলাম, যে ক্যাবিনেট মেকাররা খুবই শিল্পী পরায়ণ একজন ব্যক্তি, কিন্তু পরবর্তীতে বলতেছি যেহেতু ফার্নিচার খুবই ইউজফুল একটা জিনিস, এই জন্য ক্যাবিনেট মেকারদের কি করতে হবে? বাস্তব
প্র্যাকটিক্যাল ইউটিলিটির দিকে খেয়াল রাখতে হবে, কাঠটা ভালো কিনা, বেশি দিন টেকবে কিনা, ওই তুমি কতটুকু ফুল আঁকলা, ময়ূর আঁকলা, ওইগুলা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কি প্র্যাকটিক্যাল ইউটিলিটি। আর যখনই সে প্র্যাকটিক্যাল ইউটিলিটির দিকে নজর দিচ্ছে তখন কিন্তু তাদেরকে আর আমি শিল্প বলতে পারতেছি না। তাহলে শুরুতে কিন্তু শিল্প বলতেছিলাম, কিন্তু যেহেতু প্র্যাকটিক্যাল ইউটিলিটির দিকে নজর দিতে হবে এই কারণে ওই জিনিসটাকে শিল্প বলতে পারতেছি না। তার মানে কি শিল্প বলার ক্ষেত্রে বাধা কোনটা? প্র্যাকটিক্যাল ইউটিলিটি। তুমি যখনই কোনো কিছুর প্র্যাকটিক্যাল ইউটিলিটি চিন্তা করবা তখন কিন্তু সেই জিনিসটা আর শিল্প থাকবে না। ওকে, এখন আসো পরে কি বলতেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাজাম্পশন, নিচের কোনটি একটা অনুমান, দ্যাট সাপোর্ট, যেটা সাপোর্ট দেবে ড্রয়িং দ্য কনক্লুশন অ্যাবাভ। আমি ওপরে যে একটা কনক্লুশন টানছিলাম, এই কনক্লুশন কোনটা? এই পুরো বাক্যটা কনক্লুশন? নো, কনক্লুশন হলো এই কারণে ক্যাবিনেট মেকিং আর আর্ট শিল্প বলা যাবে না। কোন কারণে? ওদেরকে প্র্যাকটিক্যাল ইউটিলিটির দিকে নজর দেওয়া লাগতেছে, এই কারণে ক্যাবিনেট মেকিং এখন আর শিল্প বলা যাবে না। প্র্যাকটিক্যাল ইউটিলিটির দিকে নজর না দিলে সেটা শিল্প ছিল, তাহলে প্র্যাকটিক্যাল ইউটিলিটির দিকে নজর দেওয়া যাবে না। তাহলে বলতেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাজাম্পশন, নিচের কোনটা একটা অনুমান, দ্যাট সাপোর্টস ড্রয়িং, যেটা সাপোর্ট করবে কোনটাকে? দ্য কনক্লুশন অ্যাবাভ ফ্রম দ্য রিজন গিভেন ফ্রম দ্য কনক্লুশন। মানে ওপরে যে কনক্লুশনটা টানছি এই কনক্লুশনকে কোনটা সাপোর্ট দেয়? প্লিজ একটু শোনো না, আমি আরেকবার বলি। প্রথমে বললাম কি যে ক্যাবিনেট মেকাররা মানে কাঠমিস্ত্রিরা বর্তমানে শিল্পী হিসাবে প্রশংসা কুড়াচ্ছে, কিন্তু তাদেরকে এটাও মনে রাখতে হবে ফার্নিচার এটা দৈনন্দিন প্রয়োজনীয় একটা বিষয়, এই জন্য তাদেরকে প্র্যাকটিক্যাল ইউটিলিটির দিকে বেশি নজর দিতে হবে। এই কারণে আমি কনক্লুশনে বলতেছি ক্যাবিনেট মেকিং এখন আর শিল্প না। আমাকে বের করতে হবে নিচের যে 5টা অপশন আছে এই 5টা অপশনের কোন অপশনটা ওই যে আমি কনক্লুশন টানছিলাম ক্যাবিনেট মেকিং একটা শিল্প না এটাকে সাপোর্ট দেয়, সেটা তোমাকে বের করতে হবে। আমার নিচের অ্যাজাম্পশনটা কোনটা, নিচের কোনটাকে আমি গ্রহণ করলে আমার এই কনক্লুশনটা সঠিক হবে। আচ্ছা, অভিক সি নাম্বার, আচ্ছা নাইদুয়া আহমেদ নাকি নিদুয়া আহমেদ, আচ্ছা ই নাম্বার, আজিম ডি নাম্বার। একটু দ্রুত দ্রুত, অপশন ডি। তিনজন উত্তর করছে, 3টে অপশন, একটু ফাস্ট চাই। আচ্ছা আজিম আবার ডি বলেছে, অভিক সি, ওকে এ কে এইচ, জি স্যার সি হবে, সি হবে, ওকে দেখি 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 দেখি, একটু দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা নিদুয়া আবার ডি হবে, আচ্ছা চেঞ্জ করছে, একটু দ্রুত দ্রুত আনসার চাই, একটু একটু ফাস্ট ফাস্ট। আচ্ছা একটু দেখি, মিসবা পিয়াল আনসার ডি হবে, ওকে দেখি ডি হয় কিনা। একটু আরেকটু আনসার চাই, আনসার চাই, একটু আনসার করলে ভালো লাগবে। হ্যাঁ আমি বুঝাইতে পারতেছি কিনা, এটা বিশ্বাস করো কি যে কঠিন একটা জিনিস, এই কঠিন জিনিসটাকে আমরা এত সহজভাবে শিখতে পারতেছি, এটা বেশ ভালো লাগার একটা ব্যাপার। এবং তোমরা যে এখনো 80 জন থাকবা বিশ্বাস করো আমি বিশ্বাস করিনি, আমি মনে করছি 15 মিনিটের মধ্যে আমার 50-এর কম নেমে আসবে, তার মানে কি কিছুটা তোমাদেরকে বুঝাইতে পারতেছি। ওকে এখন আমি আসি ভাই, এখানে বলেছে আমি যে কনক্লুশনটা টানছি এই কনক্লুশনটাকে মানে স্ট্রং করবে নিচের কোন বাক্যটা। আমার কনক্লুশন কি ছিল? আমার কনক্লুশন ছিল যে ক্যাবিনেট আর শিল্প না। কেন শিল্প না? কারণটা হলো ওরা এখন ওদেরকে কি দেখতে হবে? প্র্যাকটিক্যাল ইউটিলিটির দিকে নজর রাখতে হবে। তার মানে কি বোঝায়? প্র্যাকটিক্যাল ইউটিলিটি আর শিল্প এই দুইটা কোনোদিন একই সাথে যাইতে পারে না। তুমি যখনই মানুষের চাহিদা অনুযায়ী তুমি লেখালেখি করবা সেটাকে শিল্প বলে না। শিল্পীরা তাদের ভিতরে যা আসবে তাই লিখবে, অন্যরা কি চাচ্ছে তার উপরে বেস করে আমি লিখবো, নো এটা হবে না। বাংলাদেশের মানুষ প্রেম প্রীতির গল্প বেশি শুনতে চাই, এই জন্য সব উপন্যাস দেখবেন প্রেম প্রীতি নিয়ে লিখা। না রে ভাই, এটা শিল্প না। আপনি দেখেন না এইটার বাইরে গিয়ে আপনি দেখেন যদি বলি মূর্তি ভাঙা প্রকল্প যে বইটা বের করছে, মূর্তি ভাঙা প্রকল্প, ভরলো দরখলো, কে যেন, এটা মহিউদ্দিন মোহাম্মদ, এইটা হলো শিল্প। ওই যে সাদাত হোসাইন কি সকালে একজনের সাথে এই হাবিজাবি, এগুলো শিল্প আছে, নিন্দা করা ঠিক না। সো আপনারা সাদাত হোসাইনের বইয়ের থেকে আপনারা একটু মহিউদ্দিন মোহাম্মদের বই পড়বেন, বেশি ভালো লাগবে আপনাদের। আচ্ছা এখন আমি আসি, তাহলে এখানে আনসারটা যেটা হইতে পারে, ও ও ও ভেরি গুড, যারা ডি বলেছো ইয়েস, ডি নাম্বারটাই আনসার ঠিক, 100-তে 100 ঠিক, ভেরি গুড। ডি নাম্বারটা কি? An object is not an art. একটা বস্তুকে তুমি শিল্প বলতে পারবে না if its maker, যদি এই বস্তুর কারিগর pays attention to the object's
প্র্যাকটিক্যাল ইউটিলিটি। কোনো যদি আমরা প্র্যাকটিক্যাল ইউটিলিটির দিকে তাগায়ে মানুষের প্রত্যাশা অনুযায়ী যদি আমি কোনো কিছু লিখি বা করি, সেটাকে আমি শিল্প বলতে পারি না। ভেরি গুড। ওকে, পেশা একটা, শিল্প আর একটা। আচ্ছা, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওকে, সো আনসার ডি ফর ঢাকা। নাইস নাইস। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে আসি। এটা বেশ বড় একটা কোশ্চেন, আমরা একটু করার একটু চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, during the last summer in Bangladesh, since there was a tremendous increase in the temperature during the summer, which damaged crops greatly, the estimate above. Okay, একটু দেখি আমরা। many companies have employee assistant program, মানে মোটামুটি সবই তো একটু বড় বড়, আমরা কয়েকটা সলভ করার চেষ্টা করবো একটা। হ্যাঁ, ওকে, সো দেখি তো আমরা আরো কয়েকটা কোশ্চেন সলভ করি। আচ্ছা, খুব বেশি কঠিন মনে হচ্ছে কিনা? কঠিন বিষয় হইলেও আপনার এত সুন্দর বোঝানোর পরে ক্লাসটা বেশ ভালো লাগছে স্যার। ওকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সেতু। মাই প্লেজার বোন। আমি আবারও বলি, একটু এগুলো শিখতে হয়। এগুলো শিখলে হয় কি, অন্যদের থেকে তুমি একটু আগাইতে পারবা। কারণ কি, দেখবা যে ক্রিটিক্যাল রিজনিং কেউ পড়ায় না, কিন্তু আমরা এটা পারবো। তাহলে কি, অন্যদের থেকে বেশি অবশ্যই আমরা 2-3 মার্ক 4 মার্ক 5 মার্ক বেশি পাবো। এটাই তো আর কি জব পাওয়ার মূল মন্ত্র। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। এখন আসলে আমরা একটু ছোট কোশ্চেন সলভ করি। অনেক বড় বড় কোশ্চেন সলভ করাতে সবগুলাই তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়েছি, সেই জন্য বড় বড় হয়ে গিয়েছে। আর এই শীটটা আমি তৈরি করিনি, এই শীটটা শুভ্র স্যার তৈরি করছে, সেই জন্য কোশ্চেনগুলো আর কি ভাই সিলেক্ট করছে। আমি হইলে আরো কয়েকটা মানে মজার মজার কোশ্চেনগুলো ঢোকানোর চেষ্টা করবো, পরে তোমাদেরকে বুঝাবো ইনশাল্লাহ। এখন আসো আমরা 16 নম্বর কোশ্চেনটা সলভ করি। একটু ছোট কয়েকটা কোশ্চেন সলভ করি, তারপর আবার ফিরে যাবো। হ্যাঁ, আসো দেখো কি বলতেছে। আমি আবারও বলি, এই ক্লাসটা তোমরা একটু শেয়ার দিয়ে রেখো, কারণ এটা বেশ ইফেক্টিভ এবং তোমাদের বেশ কাজে লাগবে পরে। কারণ ফেসবুক লাইভে তো পরবর্তীতে অনেকগুলা লাইভ ক্লাস হবে, দেখা যাচ্ছে হারাই যাবে। হ্যাঁ, সো তোমরা তখন ঝামেলায় পড়ে যাবে। আচ্ছা, না স্যার অনেক ইজি লাগতেছে। যতই তেল দাও ইজি লাগতেছে না, এটা আমি জানি। আচ্ছা, কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি আমি, এবং আমার খুব ফেভারিট। এই যেমন ক্রিটিক্যাল রিজনিং, এরপরে নেক্সট ক্লাসে আসে হলো পাজেল। পাজেলও খুব ফেভারিট আমার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আসো তাহলে আমরা কথা না বলি, শুরু করি। রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ ইনক্রিজড সিগনিফিক্যান্টলি। এই সিগনিফিক্যান্টলি মানে কি, ব্যাপকভাবে, উল্লেখযোগ্যভাবে। রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ ইনক্রিজড, রোড অ্যাক্সিডেন্ট বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। উল্লেখযোগ্যভাবে রোড অ্যাক্সিডেন্ট বৃদ্ধি পেয়েছে। ওকে, দ্য স্টেটমেন্ট উইল বি স্ট্রেংথেন। ভাই, স্ট্রেংথেন মানে কি, আমি যে কথাটা বললাম সেই কথাটাকে আরো শক্তিশালী করতে হবে, এটাকে স্ট্রেংথেন বলে। আর উইকেন মানে কি, আমি যে কথাটা বলবো সেই কথাটাকে দুর্বল করতে হবে। কেমন দেখো, ধরো আমি এখানে বসে আছি, আমি বললাম এই টার্নিং পয়েন্ট ব্যাংক জবের জন্য অনেক ভালো একটা প্রতিষ্ঠান। এখন আমার এটা সেন্টেন্স, টার্নিং পয়েন্ট ব্যাংক জবের জন্য অনেক ভালো একটা প্রতিষ্ঠান। এখন এইটাকে যদি আমি স্ট্রেংথেন করতে চাই, বাপ্পি ভাই বললো কি, স্যার টার্নিং পয়েন্ট থেকে তো গত মাসেই 50 জন ব্যাংকার হয়েছে। তাহলে কি হলো, আমার এই বাক্যটাকে আরো বেশি শক্তিশালী হলো। আমি বললাম টার্নিং পয়েন্ট ব্যাংক জবের জন্য অনেক ভালো একটা প্রতিষ্ঠান। এবার একজন স্টুডেন্ট বলল, স্যার আমি কিন্তু টার্নিং পয়েন্ট থেকে পড়ে আমি কিন্তু ব্যাংকার হয়েছি। তার মানে কি, আমার এই যে বাক্যটা, এই বাক্যটা কি হলো, আরো বেশি সত্য প্রমাণিত হলো। টার্নিং পয়েন্ট ব্যাংক জবের জন্য ভালো, কেউ যদি বলে ভাই আরো আমিও চাকরি পাইছি, তাহলে কি আমার ভালোটা বা আমার কথাটা আরো বেশি অ্যাকসেপ্টেন্সি, এটাকেই বলে স্ট্রেংথেন। এবার উইকেন জিনিসটা কি, উইকেন বললাম যে এই এক্স নামক প্রতিষ্ঠান না ব্যাংকের জন্য ভালো না। এটা একটা সেন্টেন্স, যে এক্স নামক প্রতিষ্ঠান বা মনে করেন সি নামক একটা প্রতিষ্ঠান, এটা ব্যাংকের জন্য ভালো না। তখন বলল স্যার, একজন স্টুডেন্ট বলল, স্যার আমি না ওখানে কোচিং করেছিলাম, আমি চাকরি পাইনি। তাহলে কি হলো, আমার বাক্যটা কিন্তু আরো কি হলো, স্ট্রেংথেন হলো। তার মানে কি, আমি বললাম ভালো না, আর একজন বলল স্যার কি বলেন ভালো না, ও তো পচা, ভালো তো দূরে থাক, ওখান থেকে কেউ চাকরিই পায় না। তাহলে স্ট্রেংথেন কি, হ্যাঁ বাক্য দ্বারাও করা যায়, না বাক্য দ্বারাও করা যায়। এবার যদি বলি আমি উইকেনটা কি, উইকেনটা মানে হলো বিপরীত কোনো কিছু। আমি বললাম এই উইকেন করতে হবে, আমি বললাম পানিটা না খুব খারাপ, মাম অতটা ভালো ব্র্যান্ড না। একজন বলল কি বলেন স্যার, মাম ব্র্যান্ড তো প্রথম আলোর একটা জরিপে প্রথম হয়েছে। এটা আমি তোমাদেরকে বললাম, আমি বললাম এই মাম পানি না অতটা ভালো না। বাক্যটা শোনেন, মাম পানি ভালো না, এটাকে আমি উইকেন করব। উইকেন মানে কি, আমি যা বলবো তার বিপরীত। আর স্ট্রেংথেন মানে কি, আমি যা বলবো তার পক্ষে বলবেন। আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমি বললাম মাম পানি অতটা ভালো ব্র্যান্ড না, এটা উইকেন করবেন। মানে কি, আমি বললাম ভালো না, আপনারা বলবেন ভালো, তাইলে উইকেন হয়ে যাবে। আপনি বলবেন কি, স্যার কি বলেন, মাম পানির মধ্যেই তো মিনারেলের পরিমাণটা বেশি, তাহলে কি আমার বাক্যটা উইকেন হয়ে গেল। আশা করি আপনারা স্ট্রেংথেন উইকেন বুঝতে পারছেন। তাই যদি বুঝে থাকেন, এইটাকে এবার আপনারা বলবেন, ভালো করে বুঝবেন। এই রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ ইনক্রিজড সিগনিফিক্যান্টলি,
আমার বাক্যটা এই রোড অ্যাক্সিডেন্ট না ব্যাপকভাবে বেড়ে গেছে। দ্য স্টেটমেন্ট উইল বি স্ট্রেংথেন, তার মানে এই বাক্যটাকে আপনাকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী মানে কি? আমি যা বলবো আমার পক্ষে আসবেন। আর দুর্বল মানে কি? আমি যা বলবো আমার বিপক্ষে। আমি বললাম কি রোড অ্যাক্সিডেন্ট ব্যাপকভাবে বেড়ে গেছে, আপনি বলবেন স্যার বলেন কি শুধু কি বাড়ছে, পুরা প্রতি রাত্রেই একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাইলে হবে স্ট্রেংথেন। ক্লিয়ার বিষয়টা? এখন আপনারা বলতে হবে কোন অপশনের মাধ্যমে স্ট্রেংথেন হয়, কোন অপশনের মাধ্যমে। ও না না না, কথা শোনেন, দিস ইজ আইবিএ, এটা আইবিএ এর কোশ্চেন, মজার কোশ্চেন। কি বলছে শোনেন, দ্য স্টেটমেন্ট উইল বি স্ট্রেংথেন বাই দ্য ফলোয়িং। এই বাক্যটাকে স্ট্রেংথেন করা যাবে নিচের সবগুলা দ্বারা, এক্সেপ্ট একটা দ্বারা করা যাবে না। তাহলে আমি বললাম রাস্তায় অ্যাক্সিডেন্ট ব্যাপকভাবে বেড়ে গেছে, আপনাকে এটাকে স্ট্রেংথেন করতে হবে। নিচের প্রতিটা সেন্টেন্সে স্ট্রেংথেন করা আছে, শুধু একটাই স্ট্রেংথেন করা নেই। তার মানে কি আপনাকে উইকেন্ডটা খুঁজতে হবে, এখানে স্ট্রেংথেন না। আইবি এর কোশ্চেন কত মজার কোশ্চেন দেখছেন। ওকে, একটু দেখতে চাই। স্যার মাথা ঘুরতেছে আপনার দেখে, কেন কেন কি হয়েছে? আচ্ছা দ্রুত আনসার। আমি বললাম অ্যাক্সিডেন্ট ব্যাপকভাবে বেড়ে গেছে, এটাকে প্রত্যেকটা দ্বারা স্ট্রেংথেন করা যাবে, শুধু একটা দ্বারা করা যাবে না। তার মানে এক কথায় উইকেন্ডটা বের করতে হবে। দেখি আপনারা পারেন কিনা। এক্সেপ্টের জন্য উইকেন্ড। দ্রুত আনসার চাই। তামান্না, ওকে, হ্যাঁ তামান্না আনসার করছে 16। ওকে, তামান্নার বি আনসার মনে হয়েছে। একটু দেখি, সাকিবের আনসার বি মনে হয়েছে, নির্জনার আনসার বি মনে হয়েছে, সাম না কি লিখলো এটা, স্যামের আনসারও বি মনে হয়েছে। একটু ফার্স্ট আমি আরো আনসার চাই। আচ্ছা মুনতাহা বি, কি ব্যাপার সবাই বি মনে হচ্ছে কেন, বি নাকি দেখি তো একটু। ওকে, একটু বুঝতে হবে কিন্তু, না বুঝে আনসার করা যাবে না। আব্দুল মান্নান বি মনে হয়েছে, মিস্টার মন্ডল বি মনে হয়েছে। ওকে, নাইম সরকার বি মনে হয়েছে। দ্যাটস গ্রেট। তোমরা ক্রিটিক্যাল রিজনিংও যে এতজন আনসার করবে এটা আমার কল্পনার বাইরে। প্রত্যেকটা কোশ্চেন আমি 25-30টা করে 25-30 জনের আনসার পাইছি। দ্যাটস গ্রেট। ওকে, খুব ভালো লাগছে, কারণ আজকের ক্লাসটা আমি নিজেও ভয় পাচ্ছিলাম, কারণ আমি বুঝাইতে পারবো কিনা তোমাদের। খুব কঠিন একটা ক্লাস, তোমরা যেভাবে টেক করেছো, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ, অল অফ ইউ। এমডি ফয়সাল বি মনে হয়েছে, প্রীতম বি মনে হয়েছে, মাহফুজা বি মনে হয়েছে। দ্যাটস গ্রেট। ওকে নাইম, তুমিও বি মনে হয়েছে। আমি একটু দেখি বি কিনা। ভাই আমি বললাম অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, এটাকে সবগুলা স্ট্রেংথেন করবে একটা বাদে। তার মানে কি এমন একটা অপশন আমাকে বের করতে হবে অ্যাক্সিডেন্ট কমে গেছে, তাই তো বিষয়টা। দেখি অ্যাক্সিডেন্ট কমে যায় কিনা। ড্রাইভার্স আর রানিং রেকলেসলি, এই ড্রাইভাররা এখন না মাতালের মতো করে গাড়ি চালায়, তাহলে কি অ্যাক্সিডেন্ট বাড়বে? তার মানে কি স্ট্রেংথেন হচ্ছে, কিন্তু আমার তো স্ট্রেংথেন চাইনি, আমার এক্সেপ্ট একটা বাদে সব, তাহলে এটা স্ট্রেংথেন, সো এটা আনসার হবে না। অনলি ওয়েল ট্রেন ড্রাইভার আর অ্যালাউড টু রান দ্য কার, কেবলমাত্র খুব পারদর্শী ড্রাইভারকে দিয়েই গাড়ি চালানো হচ্ছে। ভাই যদি পারদর্শী ড্রাইভারকে দিয়েই গাড়ি চালানো হয় তাহলে নিশ্চিত এখন অ্যাক্সিডেন্ট কমে যাবে। সো এইটা এই মূল সেন্টেন্সের সাথে সাংঘর্ষিক। সো তোমরা যে 34 জন আনসার করছো বি ফর বাংলাদেশ, আমারটা দিয়ে 35 নাম্বার হলো। ওকে, বি ফর বাংলাদেশি আনসার, দ্যাটস গ্রেট। ওকে, বা দেখি তো, রোড ট্রাফিকিং ইজ অলমোস্ট অ্যাবসেন্ট। ভাই এখন কোনো রোড ট্রাফিকিং থাকে না, কোনো রাস্তায় কোনো লোক পুলিশ থাকে না, তাহলে তো অ্যাক্সিডেন্ট বাড়বেই। সো এটা স্ট্রেংথেন, আমার দরকার উইকেন্ড। সো বি ফর বাংলাদেশ ঠিক আছে। স্ট্রিট ট্রাফিকিং ইজ নট ওয়ার্কিং এট নাইট, রাত্রে আর ট্রাফিকিংরা থাকে না, ট্রাফিক যারা আছে পুলিশ থাকে না, আরো অ্যাক্সিডেন্ট বাড়বে। সো রোড সিগন্যালস ইজ নট অ্যাভয়েড, রোড সিগন্যালও মানা হয় না, তাহলে তো অ্যাক্সিডেন্ট বাড়বে। তার মানে বি ফর বাংলাদেশ এটাই আনসার। দ্যাটস গ্রেট। ওকে, হ্যাঁ মিজমা পল, তানবির আহমেদ, তোমাদের আনসার ঠিক আছে। সোহাগ আনসার ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এই লাস্ট একটা কোশ্চেন পড়বো আমরা। লাস্ট একটা কোশ্চেন পড়লে আমরা মোটামুটি আজকে শেষ করব। কোনটা একটু ছোট চাচ্ছিলাম। আচ্ছা 14 নাম্বারটা বেশ কঠিন একটা কোশ্চেন, নাকি শেষ করে দিব? অনেক প্রেশার হয়ে যাচ্ছে আজকে অনেক প্রেশার হয়ে গিয়েছে। আচ্ছা আমারও একটা ক্লাস আছে, ঠিক আছে। আজকে আমরা তাহলে 10টা কোশ্চেন পড়েছি কিন্তু, হ্যাঁ তোমাদের হলো মোট 17টা কোশ্চেন আছে, এর মধ্যে আমরা 11টা কোশ্চেন আমরা সলভ করে ফেলেছি। আমি তোমাদেরকে বলবো ক্রিটিক্যাল রিজনিং দিস ইজ রিয়েলি ডিফারেন্ট একটা পার্ট, কিন্তু ক্রিটিক্যাল রিজনিং, পাজেল এগুলাই বেশি মজার। হ্যাঁ, যেটা অন্যরা ভয় পায় সেটা যদি আমরা কনফ্রন্ট করতে পারি এটা বেশি ভালো লাগার বিষয় না। সো আমি বলি ক্রিটিক্যাল রিজনিং পার্টটা আমারও খুব ভালো লাগে।
এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিও ভালো লাগে। ডাটা সাফিসিয়েন্সি আমার খুব ফেভারিট, কিন্তু ডাটা সাফিসিয়েন্সি তোমরা কেউ পড়বে না, যেটা পরীক্ষায় লাগে না সেটা পড়ার দরকার নেই। ডাটা সাফিসিয়েন্সি তারাই পড়বে যারা তোমার জিম্যাট পরীক্ষা দিবে, জিম্যাট পরীক্ষা দিবে, হ্যাঁ। এছাড়া ডাটা সাফিসিয়েন্সি লাগে না। আর ঢাকা ভার্সিটির IB এর MBA পরীক্ষা দিলে লাগে। এছাড়া আমাদের ব্যাংকের জন্য দুইটা পার্ট দরকার, একটা ক্রিটিক্যাল রিজনিং, একটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা পাজেল, যেটাকে আমরা বলি পাজেল। সো ক্রিটিক্যাল রিজনিং আজকে তোমাদের একটা আইডিয়া দিয়েছি আমি, আশা করি তোমরা বেশ ভালো মতো বুঝতে পেরেছো। আমি তোমাদের একটা গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি, ক্রিটিক্যাল রিজনিং শুধু আমাদের লেকচার শিটের বাইরে একটা কোনো কিছু পরীক্ষায় আসবে না ইনশাল্লাহ। লেকচার শিটটা ওইভাবেই তৈরি করা হয়েছে। সো তোমরা যারা আমাদের রেগুলার স্টুডেন্ট, আমাদের টিচার্স ওয়ার্কে যে 17টার মধ্যে আমি তো 11টা কোশ্চেন সলভ করে দিলাম, আরও বাকি 6টা তোমাদেরকে সলভ করে দিব ইনশাল্লাহ। আর টিচার্স ওয়ার্কের পরে দেখবা আমরা 20টা মতো কোশ্চেন এক্সপ্লানেশন সহকারে দিয়েছি, ব্যাখ্যা সহকারে দিয়েছি। ওই ব্যাখ্যা সহকারে কোশ্চেনটা খুব ভালো করে তোমরা একটু পড়বা, এর বাহিরে কোনো কোশ্চেন আসবে না, আসবে না, আসবে না ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ, আর যদিও আসে অবশ্যই তোমরা পারবে, এই নিয়মের বাইরে আসবে না। ক্লিয়ার বিষয়টা? সো ইনশাল্লাহ টার্নিং পয়েন্টের সাথে থাকবে। আমি আবারও বলি, টার্নিং পয়েন্টের রেগুলার যে ব্যাংক জব কোর্স, রেগুলার ব্যাংক জব কোর্সের আজকে রাত 8টায় একটা সেমিনার আছে। এই সেমিনারে যারা একদম ফ্রেশার, ব্যাংক জব সম্পর্কে ধারণা নেই, বা ব্যাংকের প্রস্তুতি কিভাবে নিব, বা ব্যাংকের প্রিপারেশন কিভাবে নিব, এই নিয়ে আমি আজকে একটা ক্লাস নিব রাত 8টায়। ওকে, আমি সেটা আমাদের জুমে হবে, ফেসবুক লাইভে হবে না, জুমের সাথে তোমরা যুক্ত হয়ে যাবে। আর 2 নাম্বার যদি বলি, আমাদের প্রিমিয়াম রিটেন ব্যাচ একটা আছে, যেহেতু সামনে তোমাদের 23 সাল ভিত্তিক পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়ে যাবে, ডিসেম্বর জানুয়ারিতে। সো প্রিমিয়াম রিটেন ব্যাচটা কিন্তু অবশ্যই সুযোগ একটা করে নিতে পারো। এই দুইটা। আর একটা ব্যাপার, যদি কেউ প্রাইমারি চাও তাহলে টার্গেট পয়েন্ট বলে আমরা একটা পার্ট নিয়েছি, টার্গেট পয়েন্ট। এটা আমাদেরই অঙ্গ সংগঠন, সিস্টার কনসার্ন। সো টার্গেট পয়েন্টে তোমরা প্রাইমারি ব্যাচের জন্য, যেহেতু প্রাইমারি চাকরিটা খুব সহজ, যদি কেউ চাও ওকে ওখানে, তাহলে তোমার টার্গেট পয়েন্টেও যুক্ত হইতে পারো। থ্যাংক ইউ স্যার। এই ক্লাসের পিডিএফটা দিয়েন। এই পিডিএফটা তোমাদের লেকচার শিট তোমাদের কাছে। আজিম, ও তুমি কি আজিম আমাদের স্টুডেন্ট না? যদি স্টুডেন্ট না হও, আমি বলবো তুমি একটা ব্যাংক জবের কোর্স করতে পারো। বিশ্বাস করো, আমাদের ব্যাংক জবের কোর্সটা খুবই মানে ডেকোরেটেড একটা কোর্স, অল্প সময়ের মধ্যে তোমার একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য। আই হোপ দিস ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। যেহেতু তুমি প্রাইভেট ব্যাংকের পরীক্ষা দিচ্ছ, এই জন্য বললাম প্রাইভেট ব্যাংকে আমাদের কোর্সের 60% শেষ করো। আল্লাহ রহিম রহমান চাইলে তুমি মাস্ট প্রাইভেট ব্যাংকের চাকরি পেয়ে যাবে। গভর্নমেন্ট ব্যাংকের জন্য তোমাকে 100% শেষ করতে হবে। ওকে, 14 নাম্বারটা কমপ্লিট হোক। প্রীতম হোক তাহলে। আচ্ছা 14 নাম্বারটা ওকে। আচ্ছা জসির রিয়াদ, 14 নাম্বারটা করি। ভালো লাগতেছে কিনা তোমাদের সেটা আগে শুনি। আচ্ছা ওকে, আসা তাহলে 14 নাম্বারটা করি তাহলে, যেহেতু তোমরা চাচ্ছ। ওকে, লাস্ট কোয়েশ্চেন, যেহেতু তোমাদের এটা রিকোয়েস্ট, অন রিকোয়েস্ট। আচ্ছা তাহলে 14 নাম্বারটা করি, ভালো করে বুঝবে। রোবট স্যাটেলাইটস রিলাই ইম্পর্টেন্ট কমিউনিকেশন অ্যান্ড আইডেন্টিফাই ওয়েদার প্যাটার্ন। ভাই, আমাদের বর্তমানে ওয়েদার প্যাটার্নের জন্য এবং আমাদের কমিউনিকেশনের জন্য রোবট স্যাটেলাইট এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যেমন দেখো, আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, ওদের যদি ভালো প্রযুক্তি থাকতো, স্যাটেলাইট সাথে সম্পর্ক ভালো থাকতো, ওরা কিন্তু আগে থেকেই সচেতন হইতে পারতো। এবং কমিউনিকেশন, এই যে আমরা আজকে আমেরিকায় বসে আমরা ফোনে বা ভিডিও কল করতেছি, এই কমিউনিকেশনের জন্য এবং হলো কিসের জন্য, এবং ওয়েদার প্যাটার্নের জন্য রোবট স্যাটেলাইট এখন গুরুত্বপূর্ণ। প্রথম লাইন পাইলাম, এবার শোনো। বিকজ দ্য স্যাটেলাইটস ক্যান বি রিপেয়ার্ড অনলি অরবিট। এখন ওই স্যাটেলাইটগুলো না, স্যাটেলাইট মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। এখন স্যাটেলাইট কোথায় থাকে? অরবিটে থাকে। এই জন্য স্যাটেলাইটগুলো রিপেয়ার করতে গেলে আমাকে অরবিটে পৌঁছাইতে হবে। এখন অরবিটে কি আমি তুমি দৌড়াইতে পারবো? নো, এখানে অ্যাস্ট্রোনটদের যাইতে হয়। সো অ্যাস্ট্রোনটস আর নিডেড টু রিপেয়ার দেম। এই কারণে ওইগুলাকে রিপেয়ার করার জন্য অ্যাস্ট্রোনটদের প্রয়োজন হয়। তাহলে প্রথমত রোবট স্যাটেলাইট কেন দরকার? রোবট স্যাটেলাইটটা দরকার আমাদের কমিউনিকেশনের জন্য, ওয়েদার প্যাটার্নের জন্য। এখন বলতেছে, যেহেতু রোবট স্যাটেলাইটগুলো অরবিটে থাকে, গ্রহে থাকে, ওই জন্য আমাদেরকে কি করতে হবে? ওখানে প্রতিনিয়ত অ্যাস্ট্রোনট বা নভোচারীদের পাঠাইতে হবে। মাঝে মাঝে ঠিক করতে হবে না, ভুল হয়ে ওই নষ্ট হয়ে গেলেই স্যাটেলাইটটা ঠিক করার জন্য আমাদেরকে নভোচারী পাঠাইতে হবে। উইদাউট রিপেয়ার্স, যদি রিপেয়ার আমরা না করি, দ্য স্যাটেলাইট উড ইভেনচুয়ালি ম্যাল ফাংশন। আমরা যদি রিপেয়ার না করি, ওই স্যাটেলাইটগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। দেয়ারফোর, এই কারণে স্পেস ফ্লাইট ক্যারিং অ্যাস্ট্রোনট, অ্যাস্ট্রোনটদেরকে পাঠানোর জন্য যে স্পেস ফ্লাইটগুলো আছে, মাস্ট কন্টিনিউ, আমাদেরকে প্রতিনিয়ত পাঠাইতেই হবে, পাঠাইতেই হবে। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইফ ট্রু, নিচের কোনটা সত্য হলে উড মোস্ট সিরিয়াসলি উইকেন দ্য আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটাকে দুর্বল করা যাবে। ভাই, দুর্বল মানে কি? যা বলবে ভিন্ন, যা বলবে তার বিপরীত বলতে হবে। আর স্ট্রেংথেন মানে কি? যা বলবে তার পক্ষে বলতে হবে। এখন একটু গল্পটা ভালো করে শোনো না, একটু ভালো করে শুনি। এখানে বললো কি? বিজনেস কমিউনিকেশনের জন্য
এবং আমাদের আবহাওয়ার জন্য রোবট স্যাটেলাইট এখন মাস্ট হয়ে পড়েছে। আর এই রোবট স্যাটেলাইটগুলো কোথায় থাকে? অরবিটে থাকে। এখানে অরবিটে এখন কি করতে হবে, যেহেতু রোবট স্যাটেলাইটগুলো মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, এই কারণে আমাদেরকে অ্যাস্ট্রোনট পাঠাইতে হবে। আবার যদি অ্যাস্ট্রোনট না পাঠাই তাহলে ওই রোবট স্যাটেলাইটগুলো ম্যাল ফাংশন, অকার্যকারী বা অকেজো হয়ে যাবে। এই কারণে রাইটার বলতে চাচ্ছে দ্যাট ইজ হোয়াই দেয়ার ফোর স্পেস ফ্লাইট অ্যাস্ট্রোনট মাস্ট কন্টিনিউ। এই কারণে আমাদেরকে নভোচারীদের পাঠাইতেই হবে, পাঠাইতেই হবে, পাঠাইতেই হবে। এখন বলতে চাচ্ছে নিচের কোন অপশনটা সত্য হইলে এইটাকে উইকেন্ড করা যাবে। উইকেন্ড মানে কি? রাইটার কি বলছে? নভোচারীদের পাঠাইতেই হবে, পাঠাইতেই হবে। আমাকে উইকেন্ড করা মানে হলো এমন একটা ক্লু বলবো যে আর নভোচারীদের পাঠানোর প্রয়োজন নাই। স্ট্রেংথেন মানে কি? নভোচারীদের পাঠাইতে হবে বলছে, আমরা স্ট্রেংথেন করব মানে নভোচারীদের পাঠাইতে হবে এমন তথ্য দিব। আর আমরা উইকেন্ড করব এর মানে ভাই আমরা এমন কুলু খুঁজবো যে স্যার এই ব্যাপার আমাদের নভোচারীদের পাঠানোর প্রয়োজন হবে না। এইটা এখন কোনটা উইকেন্ড করতে হবে, মানে নভোচারীদের পাঠাইতে হবে না কোন অপশনে, তোমাদেরকে আগে আনসার করতে হবে। স্যার একটু নিজেরা হ্যাঁ আনসার করি, অবশ্যই অবশ্যই অবশ্যই। মিসবা পল তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা 25 অনলাইন ব্যাচের লেকচার শিট। ওকে ভাই একটু যদি বলি আজিম, আমাদের লেকচার শিটে কি হয়েছিল শোনো, শুধু সবগুলো আমাদের তোমার সাবজেক্ট হলো ম্যাথ, ইংলিশ, সাধারণ জ্ঞান, বাংলা, কম্পিউটার। হ্যাঁ এখন ইংলিশের রিটেন পার্টটাতে তারা ভুল করে ফেলেছে, প্লেট প্রিন্ট করতে গিয়েই ভুল করে ফেলেছে। হ্যাঁ এই জন্য আমাদের সবগুলা শিট চলে এসেছে কিন্তু আমরা পাঠাইতে পারি নাই, কারণ আমাদের তো একবারে কুরিয়ার করে পাঠাই। এই জন্য ভাই আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকে আজকে না কবে আসবে বাবা, না কালকে? আচ্ছা 10 তারিখ, আমি আবার একটু বলে রাখি 10 তারিখে আমাদেরকে ওই রিটেনের শিটটা দেবে, এরপরে আমরা তোমাদেরকে কুরিয়ার করে দিব ভাই। হ্যাঁ কারণ আমাদের একটা শিট পুরা প্রিন্ট ভুল, মানে ওরা যেহেতু ওই যারা প্রিন্ট করে ওদেরকে প্লেট মানে ছাপাইতে হয়, ওই প্লেটে ভুল করে ফেলেছে। এই জন্য ওরা আমাদের কাছে ক্ষমা চাইছে, টাকাও নেইনি, কিন্তু তোমাদেরকে একটু দেরি হলো। সো 10 তারিখে তারা দেবে, 10 তারিখে আমরা কুরিয়ার করে দিব। হ্যাঁ 10 তারিখ একটু মাথায় রেখো ভাই, একটু মানাই নিতে হবে, কারণ এগুলো তো মানে অনেক সমস্যা। এই কথা কম, আগে আনসার চাই। এত সুন্দর বুঝাইলাম, এর মধ্যে লেকচার শিট নিয়ে আইছে। এরা বোঝে না, সে বোঝে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে ওকে হ্যাঁ প্রীতম আনসার করা শুরু করছে, আমি আনসার চাই দ্রুত। ওকে প্রীতম 14D। ওকে আমি দেখবো উইকেন্ড মানে এমন কিছু করতে হবে যাতে আমি বলবো আর নভোচারী দরকার নেই, নভোচারীদের পাঠাইতে হবে না, স্পেস ফ্লাইট পাঠানো লাগবে না। আচ্ছা প্রীতম আনসার ডি। ওকে ফাইন। আজিম হোসাইন আনসার ডি। একটু দেখতে চাই। ফার্স্ট গো ফার্স্ট গো। আচ্ছা তামান্না সুলতানা, ওকে সেও আনসার করেছে, তামান্না সুলতানা বিথি। নাইস নাইস। একটু দ্রুত আরো কয়েকটা আনসার চাই, তারপরে কিছু কথা বলবো, 1 মিনিট সময় নিব। আচ্ছা 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 একটু দ্রুত, সময় কম। লাস্ট আনসার, এরপর আমার ম্যাথ ক্লাস আছে। তামান্না সুলতানা বিথি, দেন আজিম হোসাইন। ওকে হ্যাঁ এখন আমি যদি বলি দেখি কোনটা, তাহলে ভাই গল্পটা কি ছিল যে আমাদের আবহাওয়ার জন্য এবং যোগাযোগের জন্য আমাদের রোবট স্যাটেলাইট দরকার। রোবট স্যাটেলাইট কোথায় থাকে? অরবিটে থাকে। সো যেহেতু অরবিটটা আমাকে রোবট স্যাটেলাইট মাঝে মাঝে সংশোধন করতে হবে, এখন অরবিটে তো আমি আর তুমি পাঠাইতে হবে না, ওখানে নভোচারী পাঠাইতে হবে। এই জন্য রাইটার বলতেছে তাহলে অরবিটে নভোচারী পাঠানোই লাগবে। এখন এটাকে আমাকে উইকেন্ড করতে হবে, মানে কি এমন কোনো খুঁজবো নভোচারী পাঠানো লাগবে না। ওকে আবার মিস্টার মন্ডল ডি বলছে, তানভীর ডি বলতেছে, মিশাল পল সি বলতেছে। এখন আসো কি কোনটা হবে একটু দেখি। আমি একবারে আনসার চলে গেলাম। আনসারটা হবে হলো ডি ফর ঢাকা। ঠিকই বলেছো, ডি ফর ঢাকা। কেন ঢাকা হবে একটু মিনিংটা করি। টেকনিক্যাল অবসোলেন্স মানে কি ভাই? সেকেলে, টেকনিক্যাল সেকেলে হওয়াতে অফ রোবট স্যাটেলাইট মেক্স রিপেয়ার দে মোর কস্টলি। ভাই যেহেতু টেকনোলজিক্যাল মেটারগুলো খুবই কস্টলি, এই জন্য রোবট স্যাটেলাইটগুলোকে আমরা যদি সংশোধন করতে চাই এটা অনেক কস্টলি হয়ে যাবে, and less practical than sending new improved satellite into orbit। বলতেছে টেকনোলজিগুলা কি হয় প্রায় আপডেট করতে হয়। সো আমরা একটা রোবট স্যাটেলাইট পাঠাইছি, মনে করো 5 বছর টিকলো, পরের 5 বছর পরে আমি যদি একটা নতুন স্যাটেলাইট পাঠাই, নতুন প্রযুক্তি নিয়ে পাঠাই, সেটা বেশি কার্যকারী নাকি ওই পুরাতন স্যাটেলাইটে ওই আমি অ্যাস্ট্রোনটদের পাঠাই আমি নাট বল্টু ঠিক করব? অবশ্যই নতুন স্যাটেলাইটগুলা পাঠাইলে এগুলা বেশি কার্যকারী হবে, তাহলে আর অ্যাস্ট্রোনটদের পাঠানোর প্রয়োজন নাই। এটাই তাইলে ঠিক আছে। বলতেছে কি আমি রোবট স্যাটেলাইট ঠিক করার জন্য অ্যাস্ট্রোনটদের পাঠানোর পরিবর্তে নতুন টেকনোলজি বেসড আমি স্যাটেলাইটগুলা পাঠাবো, তাহলে আর রোবট স্যাটেলাইট পাঠানোর দরকার নাই। এই হলো আমাদের ডি ফর ঢাকা। সো আশা করি তোমরা ক্রিটিক্যাল রিজনিং নিয়ে যে ভয়, এই ভয়টা তোমরা একটু জয় করতে পারবে। আর এই কাজটাই হলো টার্নিং পয়েন্টের। দেখো ভাই এই ক্রিটিক্যাল রিজনিং এর পরে একটা ক্লাস লাইভ যাবে,
এটা তোমরা কল্পনা করতে পারছো? বারবার এই কথা বলতেছি, তুমি খোঁজো বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা ব্যাংক জবের কোর্স করাই, একটা প্রতিষ্ঠান ক্রিটিক্যাল রিজনিং নিয়ে কোনো লাইভ গেছে কিনা? ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি ভাই টার্নিং পয়েন্ট যে বর্তমানে প্রাইভেট ব্যাংকে সবাই, গতকালকে ট্রাস্ট ব্যাংকের পরীক্ষা হয়েছে, প্রতি সপ্তাহে প্রাইভেট ব্যাংকের একটা করে পরীক্ষা। সো এই পরীক্ষাতে ক্রিটিক্যাল রিজনিং পার্টটা পরীক্ষায় আসে। সো তোমাদের এই বিষয়টাতে জানা দরকার। সো এই জন্যই আমরা আমাদের ছোট যে প্রসেসটা, যে ইফোর্ট, ভাই কতটুকু পড়াইতে পারছি জানি না, কিন্তু চেষ্টার কোনো কমতি নেই। টার্নিং পয়েন্ট এটাতেই বিশ্বাস করে। সো আশা করি আপনারা কিছুটা ধারণা পেয়েছেন। বাপ্পি ভাই একটুখানি যদি একটু আসতে দিই তাড়াতাড়ি। আচ্ছা, একটু বাপ্পি ভাই আপনাদের সাথে কথা বলবে 1 মিনিট, কারণ বাপ্পি ভাইয়ের পিড়াপিড়িতে এই ক্লাসটা আমাকে নিতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার। এরপরের পর্ব 2টা আমরা কবে করব স্যার? আগামী শনিবার, যেদিন আপনি টাইম দিবেন। এই শুনেন, আগামী সপ্তাহে, এটা তো পর্ব 1 গেল, আগামী সপ্তাহে আর একটা চমৎকার ক্লাস এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির উপর স্যার নেবেন, ঠিক আছে? এই 2টা ক্লাস আমি স্যারের কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে শিডিউলটা নিছি, বুঝছেন? আজকের ক্লাসটা কেমন লাগলো একটু জাস্ট জানাবেন। বড় সুন্দর কমেন্টস করতে কিন্তু কলিজা লাগে। আপনার যদি মনে হয়ে থাকে যে না, হ্যাঁ, আপনার যদি মনে হয়ে থাকে ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, আপনার জন্য ভালো হয়েছে, তাহলে একটু সুন্দর করে লেখেন। আর যদি মনে হয় যে না এইভাবে করা উচিত ছিল, পরামর্শ হলে সেটাও দেন। একটু কমেন্টস চাই যে আজকের ক্লাসটা কেমন লাগলো। এরপরে আমি 1 মিনিট কথা বলবো। হ্যাঁ, কমেন্টস করতে থাকেন। দেখেন এই যে আপনারা এখন 60 জনের মতো যুক্ত আছেন। আজকে রাত 8টায় চমৎকার একটা সেশন হবে ব্যাংক জবের, যারা নতুন একদম, আপনারা তো পুরাতন স্টুডেন্ট, নতুন 2-1 জন থাকলে অবশ্যই যুক্ত হবেন। আর আপনাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা তো কলিজার ভাই বোন, এই জন্য রিকোয়েস্ট থাকবে যে একজন করে হলেও একটু লিঙ্কটা দিবেন। আমরা জুম লিঙ্ক দিয়ে দিব। এই জুম লিঙ্কটা একজন ছোট ভাইকে দিয়ে বললেন যে ভাই তুমি এই সেশনটা করো, আজকে সুমন স্যারের সেশনটা। ভর্তি না হইলো ভাই, কিন্তু একটা গাইডলাইন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই গাইডলাইনের জন্য হলে লিঙ্কটা দিবেন। আর একটা ব্যাপার হচ্ছে, সবাই লিখছেন যে ভালো, টপ নচ, আচ্ছা ভালো, অনেক 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 ভালো। স্যারের 2টা ক্লাস থেকে 100% কমন থাকবে ইনশাল্লাহ। আজিম লিখেছেন অনেক ভালো হয়েছে, খুব সহজ করে বুঝিয়ে দিয়েছে স্যার। শ্যাম লিখেছেন আচ্ছা, অসাধারণ ক্লাস, সুমন স্যার মানে আগুন, রাইট। অনেক ইসলাম আজকে তো একটু কঠিন ক্লাস নিছে। এরপরেরটা দেখবেন যে পাজেল, তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির কিছু চমৎকার টপিকস আছে। এই টপিকসগুলো নিয়ে পরের সেশনটা আলোচনা করবে, এবং পরের সেশনটা কিন্তু জুমে নিব আমরা। পরের সেশনটা জুমে হবে। আজকের সেশনটা সবাই একটু লাইভ, সবাই একটু শেয়ার করে রাখবেন। যারা শেয়ার করবেন তাদের নিজ দায়িত্বে আমরা জুম লিঙ্ক দিয়ে দিব, তাদের নিতে হবে না। যারা শেয়ার করবেন সবাইকে আমরা জুম লিঙ্ক দিয়ে দিব, ওকে? তাহলে এই ক্লাসগুলো যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে, দেখেন আজকে সুমন স্যার সেই নড়াইল থেকে আসছেন ক্লাস নিতে অনেক কষ্ট করে, তাহলে এই ক্লাসটা কিন্তু আপনাদের আমরা দিচ্ছি। যদি এর পরেও কোনো ক্লাস লাগে যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অথবা কোনো একটা নির্ধারিত টপিকস, তাহলে জাস্ট একটু বলবেন আমাদের প্লিজ। হ্যাঁ, একটু বললে আমরা এই ক্লাসটা লাইভ দিলে সবাই উপকৃত হোক। আমাদের কথা হচ্ছে, আমাদের এই যে সার্ভিসের মাধ্যমে আমরা তো বিজনেস করি, এখন সার্ভিস যদি না দিই তাহলে বিজনেস হবে কোত্থেকে? এই যে সুমন স্যারকে দিয়ে একটা ক্লাস দিলাম, এটাই সার্ভিস। হ্যাঁ, এরকম অসংখ্য ক্লাস যারা করতে চান আমাদের সাথে থাকবেন। আর একটা বলি, আমাদের প্রাইমারি কোর্স আমরা আলাদা করে টার্গেট পয়েন্টে শুরু করেছি। ব্যাংক জবের রিটেন কোর্স আছে, প্রিমিয়াম রিটেন কোর্স, সেখানে শুধু শেখানো হয় কিভাবে ট্রান্সলেট করতে হয়, কিভাবে ফোকাস রাইটিং লিখতে হয়। দেখেন আমরা ফোকাস রাইটিং লিখি, কিন্তু আমরা টপিক্সের উপর ফোকাস দেই না। এখন একটা টপিক্সের নামই হচ্ছে ফোকাস রাইটিং, কিন্তু আপনারা সেখানে ফোকাস না দিয়ে গদ বাঁধা একটা জিনিস লিখে যাচ্ছেন, তাহলে তো হবে না রে ভাই। এই জন্য শিখতে হবে কিভাবে ফোকাস রাইটিং লিখবেন, ট্রান্সলেশন করবেন, আর্গুমেন্ট কিভাবে লিখবেন, সামারি কিভাবে করবেন, সামারির অ্যানাদার নেম প্রিসাইজ কিভাবে করবেন, কম্প্রেনশন থেকে সরাসরি কোশ্চেন তুলে দেওয়া যাবে না, ওটা কিভাবে আনসার করবেন। এই টোটালটা নিয়ে আমাদের কি ব্যাস, আমাদের হচ্ছে প্রিমিয়াম একটা ব্যাস রাখছি আমরা। কি ব্যাস আমরা রাখছি? প্রিমিয়াম রিটেন ব্যাস, প্রিমিয়াম রিটেন ব্যাস, ওকে? প্রিমিয়াম এই রিটেন ব্যাসে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আমরা নেক্সট একটা সেমিনারে দেব রিটেন ব্যাসে। এই সেমিনার থেকে কি করবেন, আগে ধারণা নেবেন যে এই কোর্সটা আপনার জন্য ইম্পর্টেন্ট কিনা। যদি ইম্পর্টেন্ট না হয় নেবেন না, যদি ইম্পর্টেন্ট হয়, যদি মনে করেন যে না আপনি তো বড় হয়েছেন, আপনাকে তো আমি অনেক মোটিভেশন দিলাম, লাভ তো নাই। আপনি দেখবেন যে আপনার রিটেন বেসটা দরকার কিনা, সুমন স্যারের ক্লাস লাগবে কিনা। বিলিভ করেন সুমন স্যারের ট্রান্সলেশন ক্লাস করবেন, ট্রান্সলেশন, ঠিক আছে? অসাধারণ ক্লাস। এই জন্য আমি রিকোয়েস্ট করব আমাদের সাথে থাকেন, ভালো থাকেন। পরবর্তী সেশনে আবার দেখা হবে। আবার নেক্সট সপ্তাহে কিন্তু সুমন স্যার ক্লাস নেবে, এটা কিন্তু ভুলে যায়েন না, ঠিক আছে? নেক্সট সপ্তাহে আমরা আবার জানাই দিব। আজকের সেশনটা ধুমায়া শেয়ার করে দেন, ওকে? ভালো থাকেন, সুস্থ থাকেন।
এই অফ করো অফলাইনে ক্লাস আমি তো নিতামই না, আমি তো লাইভ নিব অনেকদিন পরে ম্যাথ এই ক্লাস নিলাম।